মানে সাংবাদিক মানে বিশাল কিছু, আমি সাংবাদিক মানে আমি মহাগাছের গোটা হয়ে গেছি। একজন মফস্বল সাংবাদিকের সবকিছুই আসলে তাকে জানতে হয়। কিন্তু ঢাকামুখী যে নিউজগুলো রয়েছে আমাদের সাধারণ মানুষেরও এক ধরনের যদি বলি ইন্টেনশন দেখার বা জানার, সেটাও কিন্তু ঢাকা কেন্দ্রিক বেশি। আসসালামু আলাইকুম। LB24 এর লন্ডন স্টুডিও থেকে আমি জুয়েল জামান আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় নিয়ে যা আমাদের গণমাধ্যমে জগতে খুব গুরুত্বপূর্ণ হলো প্রায় আড়ালে থেকে যায়। বাংলাদেশের মফস্বল শহরের সাংবাদিকদের উপর সামাজিক এবং পারিপার্শ্বিক বাধা। মফস্বলের সাংবাদিকরা দেশের প্রতিটা প্রান্তের খবর নিউজ কালেকশন করেন, ট্রুথ বলেন, কিন্তু তার রাজনৈতিক চাপ, আর্থিক সংকট, এমনকি অনেক সময় শারীরিক হুমকির মুখেও কাজ চালিয়ে যাচ্ছেন। এইসব নিয়ে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক বিকুল চক্রবর্তী, 21 এবং বিডি নিউজ 24 মৌলভীবাজারের ডিস্ট্রিক্টের প্রতিনিধি। বিকুল, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? থ্যাংক ইউ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সামনে অলসো উপস্থিত আছেন, বাংলাদেশ থেকে জয়েন করছেন মানিক শিকদার, সিনিয়র রিপোর্টার, 21 টেলিভিশন, ঢাকা। মানিক ভাই, ভালো আছেন? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের সাথে যুক্ত করার জন্য। প্রতি সবার প্রতি আসলে শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ। আমাদের সাথে অলসো বাংলাদেশ থেকে জয়েন আছেন সাজ্জাদ শুভ, চিফ রিপোর্টার, দেশকাল নিউজ। এর আগে উনি অনেকদিন সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন দৈনিক জনকণ্ঠে। আমি প্রথমত বিকুলকে জিজ্ঞেস করব, স্থানীয় রাজনীতিবিদরা অনেক সময় সাংবাদিকের উপর প্রভাব খাটিয়ে যান, কখনো চাপ দেন খবর না ছাপার জন্য, কখনো মিথ্যা বলার ভয় দেখান। আপনার কি কখনো এমন কোনো অভিজ্ঞতা হয়েছে? আচ্ছা, চমৎকার প্রশ্ন করেছেন। আসলে মফস্বলে আমরা যারা সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছি, আমাদেরকে তো একটু একটু এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতেই হয়। তো এটি ক্ষেত্র বিশেষ হয়ে থাকে, তো একটা রাজনৈতিক একটা চাপ তো থাকেই। এখন দেখা গেল যে একটা ঘটনা দলীয় নেতা কর্মীদের উপরে যায় কিংবা দলের জন্য ক্ষতিকর হয়, কিন্তু এটি তো নিউজ। এক সময় এই নিউজটি যাতে আমরা না করা হয়, বিভিন্ন ভাবে ওনারা ইয়ে করে থাকেন। আবার বাধাটা থেকে আসে মফস্বলের সাধারণ সামাজিক মানুষ না রাজনীতিবিদ? অবশ্যই না, সাধারণ সামাজিক মানুষ তো এটি জানতে চায়। আমাদের কাজ হচ্ছে এগুলো তুলে ধরা, যে বিষয়গুলো আসবে সামনে এগুলো তুলে ধরা হচ্ছে সাধারণ মানুষের জন্য আমরা তুলে ধরি। কিন্তু যখন একজন রাজনীতিবিদ ওনার উপরে চলে যায় একটি ঘটনা বা ওই সংবাদটি ওনার বিপক্ষে যায়, তখন ওরা তো চানই হচ্ছে যাতে এটা আমরা প্রকাশ না করি। তখন ওনারা নানাভাবেই আমাদের মফস্বলের সাংবাদিকদের চাপ দিয়ে থাকেন। অনেক সময় হচ্ছে প্রশাসন হচ্ছে একটা বিষয়, প্রশাসন কিন্তু রাজনৈতিক সরকার থাকেন, সরকার নিয়ন্ত্রিত, তাকে অনেক সময় প্রশাসন দিয়েও চাপ দেওয়া হয়। নানাভাবেই মফস্বলে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি এই চাপটা নিতে হয়। তারপরও এটি চাপ উপেক্ষা করেও আমাদের কিন্তু কাজ করতে হয়, কারণ আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের জন্য যে বিষয়টা সামনে আসবে সেটা তুলে ধরা। আমরা সেটা ঝুঁকি নিয়ে আমরা তুলে ধরি এবং মফস্বলের সাংবাদিকরা সেটাই তুলে ধরেন। মানিক, আমরা খুব ওপেন ডিসকাশনে যাব। আপনি তো ঢাকাতে থাকেন, ঢাকা বা বড় শহরের যারা জার্নালিস্ট আছেন তুলনায় কম্পেয়ার হইতে মফস্বল যে সাংবাদিকদের সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় বলে মনে হয় আপনার? সেম কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করবো।
আমি যদি উত্তর দিই তাহলে সাংবাদিকতার যে পার্থক্যগুলো অলমোস্ট খুব একটা পার্থক্য আমি দেখি না। কারণ ঢাকাতেও আমরা সংবাদ সংগ্রহ করতে হয়, মফস্বলে সংবাদ সংগ্রহ করতে হয়। যে সমস্ত পেশার কথা আপনি বললেন বিপুল চক্রবর্তী, সেরকম পেশা কিন্তু ঢাকার যারা সাংবাদিকরা আছে তাদেরও করতে হয়। পার্থক্যের যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে কাজের যে জায়গাটা, অর্থাৎ প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন আমরা কাজ করি, ঢাকার সাংবাদিকদের যেটা হয় ওভারঅল কয়েকটা বিট হয়তো থাকে, হয়তো নির্দিষ্ট কিছু বিট থাকে, ওই বিটের বা একটা কমিউনিটি বেসড সাংবাদিকতা করছে আর কি। কিন্তু মফস্বলের সাংবাদিকতা যেটা হচ্ছে বিট ছাড়া, ওদের আসলে কোনো বিট নেই। অর্থাৎ একটা স্পোর্টস এর নিউজ থেকে শুরু করে ক্রাইম রিপোর্ট থেকে শুরু করে যত ধরনের যত ঘটনা আছে, অর্থাৎ মানে সবকিছুই একজন মফস্বল সাংবাদিক যিনি আছেন তাকে কিন্তু করতে হয়। আমি হয়তো আজকে সারাদিনে হয়তো একটা অ্যাসাইনমেন্ট আছে, যদি আমরা টেলিভিশনের কথা বলি, হয়তো একটা বা দুইটা অ্যাসাইনমেন্ট থাকলো, আমি দুইটা অ্যাসাইনমেন্ট করে শেষ করে আসলাম। কিন্তু একজন মফস্বল সাংবাদিকের যে জায়গাটা, যেটা আমি কর্মসূত্রের কারণে হোক বা যে কোনো কারণেই হোক, যে একুশে টেলিভিশনে একটি প্রোগ্রাম ছিল, আপনারা হয়তো জানেন, যে দেশ জুড়ে প্রোগ্রাম করতে গিয়ে সারা বাংলাদেশে আমাকে ঘুরতে হয়েছে। প্রত্যেকটা মফস্বল, আমাদের বিশেষ করে একুশে টেলিভিশন সহ অন্যান্য টেলিভিশন বা অন্যান্য পত্রিকার যে সাংবাদিক, মফস্বল সাংবাদিক, তাদের যে লাইফস্টাইল বা তাদের যে কাজের যে পরিধিগুলো, সেটা জানার সুযোগ হয়েছিল। সেখানে যেটা দেখতে পাই, একজন মফস্বল সাংবাদিকের সবকিছুই আসলে তাকে জানতে হয়। অর্থাৎ একটা জেলার যে সার্বিক চিত্র, আপনারা তো ঢাকা শহরের, আপনারা যে মেইন স্ট্রিমে আছেন, মফস্বলের সাংবাদিকদের তো আপনারা একটু ডিগ্রেড করে রাখেন। এটা সবসময় তো সত্য, মানিক। এটা সত্য, এটা আসলে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার পলিসিগত কারণে। কারণ আমরা দেখি যে একজন মফস্বল সাংবাদিক এবং ঢাকার সাংবাদিকের যদি স্যালারির কথা আমরা যদি বলি, তাদের সুযোগ সুবিধার কথা যদি বলি, তারা যে পরিমাণ কাজ করে সেই অনুযায়ী কিন্তু তাদের সুবিধা দেওয়া হয় না। একজন আমরা ঢাকায় বসবাসরত যে সমস্ত সাংবাদিকরা, তারা আসলে ফুললি প্রফেশনাল সাংবাদিক। কিন্তু মফস্বল এখানে আবার ভিন্নতাও আছে, আবার কিছু অপোজিট বক্তব্য আছে। যেমন আপনি ধরেন, আপনি বিপুল চক্রবর্তীকে পরিচয় করিয়ে দিলেন, তিনি হচ্ছে টেলিভিশনের প্রতিনিধি, আবার একটা পত্রিকা বা একটা মিডিয়ার প্রতিনিধি। ঢাকায় যারা কাজ করছে সে কিন্তু একটা মিডিয়াতেই কাজ করছে। মফস্বল সাংবাদিক যারা কাজ করছে, তারা হয়তো একই সাথে টেলিভিশন, পত্রিকা বা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে তারা কাজ করার সুযোগ আছে। এইটাও আসলে একটা কাজ করে আসলে অনেক। আরো মানে বলবো ওভারঅল যেটা মফস্বল সাংবাদিকতার চ্যালেঞ্জ কিন্তু অনেক বেশি, অনেক বেশি। আপনারা যারা মেইন স্ট্রিমে আছেন, আপনারা তো সবসময় 6 ফিগার ওয়েজেস পেয়ে যাচ্ছেন, ওকে। মফস্বল সাংবাদিকরা, ওদের তো পার্মানেন্ট কোনো ওয়েজেসই দেয়া হয় না। আর ওদের যে ইয়েটা হয়, যে পয়সার পরিমাণটাও খুবই কম। দে আর সো প্যাশনেট, বাট ওদেরকে মূল্যায়নটা ভালো করে আপনাদের মেইন স্ট্রিমেও তো করেন না, তাই না? মানে বললাম যে এটা আসলে পলিসিগত কারণ। এখন ধরেন এটার উত্তর হয়তো আমি সাংবাদিক হিসেবে আমি দিতে পারবো না। এটা দিতে পারবো হচ্ছে গিয়ে আপনার অফিস পলিসি কি বলছে, বা সেখানকার ম্যানেজমেন্ট আসলে কি বলছে, একজন সাংবাদিকের কাছ থেকে সে কতটুকু নিচ্ছে দিচ্ছে, সেটার উপরে ডিপেন্ড করবে। কারণ ঘটনা হচ্ছে এই মফস্বল সাংবাদিকতা বেসিক্যালি এখন পর্যন্ত প্রফেশনাল হয়ে ওঠে না। যেটা আপনার মেইন স্ট্রিম সাংবাদিকতা, যারা ঢাকায় বসে যে সমস্ত সাংবাদিক, তাকে একটা প্রফেশনালি তাকে দেখা হচ্ছে। কিন্তু মেইন স্ট্রিম, আপনি এটাও তো সত্য যে আপনি শুধুমাত্র একটা মাইক্রোফোন বা একটা কার্ড পেলেই হচ্ছে। অনেক অনেক প্রফেশনাল, অনেক মানে মফস্বল সাংবাদিকরা এটা দাবি করে। আবার এটা কিন্তু অনেক অফিসেও কিন্তু এটা এরকম দিচ্ছে, এরকম ঘটনাও কিন্তু আছে। কিন্তু ঢাকার যারা সাংবাদিকতা বা মেইন স্ট্রিম বা প্রফেশনাল সাংবাদিকতা যারা করছে, তারা একদম তার নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট বা নির্দিষ্ট ডিউটি আছে, সেই অনুযায়ী সে কাজ করছে। এখানে যে তার ব্যক্তিগত যে আমি আবার আসবো, মানে আপনার কাছে আবার আসবো। মফস্বল সাংবাদিকতা জি জি জি, আমি আপনার কাছে আবার আসবো। শুভ, আপনার তো ওয়াইড এক্সপিরিয়েন্স, আপনি জনকণ্ঠে ছিলেন অনেক 7 বছরের মতো। ওইখানেও দেখা যায় যে যখন ডিস্ট্রিক্ট লেভেলে কোন নিউজ আসে, আসে,
আপনারা এগুলো পিছনে ফেলে দেন, এগুলো কারণটা কি শুভ? আপনি আপনার মতে কি বলেন? একটু যদি কোশ্চেনটা আবার একটু বলেন। আপনি আপনারা যারা ঢাকা মিডিয়াতে আছেন, আপনি তো জনগণ নিউজ পেপারে কাজ করছেন অনেক বছর ধরে, মাল্টিমিডিয়া ভিজুয়াল। হ্যাঁ। তো যখন মফস্বল শহরের একজন সাংবাদিক যখন আপনাদের খবর দেয়, এই খবরগুলো আপনারা পিক এন্ড চুজ করে রাখেন, কিন্তু আপনার ঢাকা থেকে যে খবর দেন এটা সাথে সাথে পাবলিশ হয়ে যায়। এই যে ভেরিয়েশনটা তো কারণটা কি? আচ্ছা ভাই, আমি একটু যদি কারেকশন করে নেই যে আমার মূলত অভিজ্ঞতা লাগে ভিজুয়াল যে আমাদের সাংবাদিকতা, সেখানে লেখনের ওই জায়গায় না, পত্রিকার জায়গা থেকে না। যদি তারপর আপনার কোশ্চেনটা যেটা সেটা যদি একটু বলি, যে আসলে একটু আমাদের বাংলাদেশের সবকিছু সেটি হলো গিয়ে যে ঢাকা আসলে একরকম বাংলাদেশের সবকিছুরই সব ইনস্টিটিউটেরই হলো আপনার এক ধরনের দুর্গ। যে আমরা ঢাকায় যারা থাকি তাদের আসলে সংযোগ বলেন, নিরাপত্তা বলেন, সব জায়গা থেকে আমরা একটু যদি বলি যে আসলে সুযোগটা একটু বেশি থাকে, কমিউনিকেশনের যে সুযোগ, বা আমরা দেখা গেল যে হাতের কাছে থাকি, বা যেই ঘটনাগুলো আমরা আমাদের যে সংবাদ, সেই সংবাদটাও দেখবেন অনেকটা ঢাকা কেন্দ্রিক। আমাদের মফস্বলের যারা সাংবাদিক রয়েছেন, যারা প্রতিনিধি রয়েছেন, যারা কাজ করছেন, সেখান থেকে যেই সংবাদগুলো তুলনামূলক একটু গুরুত্বপূর্ণ বেশি, আমরা শুধু সেই জায়গাগুলো একটু বেশি ফোকাস করে থাকি। কিন্তু ঢাকামুখী যে নিউজগুলো রয়েছে, আমাদের সাধারণ মানুষেরও এক ধরনের যদি বলি ইন্টেনশন দেখার বা জানার, সেটাও কিন্তু ঢাকা কেন্দ্রিক বেশি। মানে আমাদের গণমাধ্যম অনেকটা ঢাকা কেন্দ্রিক, যদি আপনি সার্বিকভাবে যদি ব্যাখ্যা করেন। আমি আপনার এই ব্যাপারে এগ্রি করতে পারলাম না। এটা ঢাকা কেন্দ্রিক না, বা ঢাকা কেন্দ্রিক পুরো বাংলাদেশ নিয়েই তো নিউজটা হয়, নানান ধরনের ব্যাপার হয়, কিন্তু সবসময় মফস্বলে বিকুল আপনার অভিজ্ঞতাতে আমি কারেক্ট বলি নাই যে মফস্বলে মেইন স্ট্রিমটা খুবই ডাউনগ্রেড করে রাখেন? এটা তো একেবারেই মানে সত্য একটি বিষয়, এটা তো পাবলিকও দেখে থাকেন। মফস্বল হচ্ছে পত্রিকাতে অলরেডি মফস্বল বলে একটা পেজ আলাদা হয়ে যায়। আমি এর আগে আমি ভোরের কাগজে কাজ করি, ভোরের কাগজে প্রায় 25 বছর ধরে আছি। ভোরের কাগজে হচ্ছে সারা দেশ করে একটা পাতা আছে, অর্থাৎ ওই মফস্বলের নিউজের জন্য আলাদা পৃষ্ঠাই আছে। 21শে টেলিভিশনে এখন যে কাজ করছি, 21শে টেলিভিশনে আমাদের ন্যাশনাল ডেস্ক আলাদা করা আছে, ন্যাশনাল নিউজ আলাদা করা আছে, এটা অলরেডি ডিভাইড করা আছে। তবে হ্যাঁ, ভালো যে স্টোরিগুলো, যেগুলো কারেন্ট যেগুলো হচ্ছে ন্যাশনাল নিউজে যাওয়ার মতো, সেগুলো হচ্ছে আবার সব নিউজেই আসে। আর আদার্স যে একটু কম গুরুত্বপূর্ণ যে নিউজগুলো, এগুলো হচ্ছে আমাদের ওই যে মফস্বল সংবাদ যেটা হয় বা ন্যাশনাল নিউজ যেটা হয়, এরকম একটা নির্দিষ্ট টাইমে ওগুলো দেয়া হয়। তো এটা তো ভেরিয়েশন করাই আছে। আর বরাবরই হচ্ছে ধরেন আমাদের মফস্বলের যে নিউজগুলো হচ্ছে একটু সময় দেওয়া হয়, এই নিউজগুলো পাঠানোর পরে এগুলো একটা এডিটের ব্যাপার থাকে, অনেক সময় সময়ের ব্যাপার, লোকবলের ব্যাপার, যে ওটা আসছে দেখি আস্তে আস্তে দিব, এরকম হয়। তো এটি ঢাকার ক্ষেত্রে কিন্তু এরকম না। এবং ট্রিটমেন্টের যে ব্যাপারটা আছে, যেটা নিউজের যে ইয়েটা, ঢাকাতে ধরেন যে কোনো একটা ঘটনা বা যে কোনো একটা অনুষ্ঠান দিয়ে একটা প্যাকেজ যে রিপোর্টার কভার করতে যান তিনি করে ফেলেন, করে এসে দিয়ে দেন, হয়ে যায়। কিন্তু আমাদের সব নিউজ প্যাকেজ আকারে স্টোরি আকারে যায় না, ছোট্ট নিউজ আকারে দিয়ে ওটা শেষ করে দেওয়া হয়। তো এটা আপনি যেটা বলেছেন এটা শতভাগই। মফস্বলের গুরুত্ব কিন্তু একটু কম, বরাবরই মফস্বলের গুরুত্ব একটু কম, ঢাকার চেয়ে মফস্বলের গুরুত্ব একটু কম। মানে এই যে আমরা যখন বিদেশ থেকে সবসময় 21শে টিভি বলেন, বাংলাদেশের নিউজ পেপার যেগুলো আছে, ইনকিলাব, ইত্তেফাক, আজকের কাগজ থেকে যতগুলো আছে, সবগুলোতে আমরা লাইভ আপডেট পেতে থাকি। মফস্বলের সাংবাদিকরা ওই লাইভ আপডেট করার অথরিটি থাকে না কেন? আসলে অথরিটির যে বিষয়টা বলছেন সেটা আমাদেরও থাকে না। অথরিটি ডিপেন্ড করে হচ্ছে, আমি যেমন ঢাকা মিডিয়াতে যদি কাজ করি, ধরেন আমাকে একটা নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট দিতে রাখা হয়, সেটা হচ্ছে আমার চিফ রিপোর্টার বা অ্যাসাইনমেন্ট এডিটর থেকে একটা নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। ঠিক তেমনি মফস্বল সাংবাদিকদের কেউ হয়তো নির্দিষ্ট কিছু অ্যাসাইনমেন্ট থাকে, কিন্তু মফস্বল সাংবাদিকের যে লাইভের যেটা কথা বললেন, সেটা
যে কোনো ঘটনার গুরুত্বের উপরে আসলে লাইভের বিষয়টা আসে। এখন আমিও যে ধরেন আমি প্রতিদিন নির্বাচন কমিশনে আমি ডিউটি করছি, এখন প্রতিদিনই যে আমি লাইভ করছি বিষয়টা কিন্তু তা না। যেদিন ঘটনাটা আসলে গুরুত্বপূর্ণ মনে হবে বা এই নিউজটা আজকে হয়তো খুব বেশি বুম করছে, তখন হয়তো লাইভের বিষয়টা আসে। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয়টি হচ্ছে মফস্বল সাংবাদিকতার, যেমন বিপুল চক্রবর্তীর নিউজের কথা যদি আমি বলি, উনি কিন্তু যে লাইভ দেন না বিষয়টা তা না। অনেক ক্ষেত্রে ধরেন কথার কথা, এখানে একটা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে গেল, দেখা গেল উনি কিন্তু লিড নিউজে চলে আসলেন। এখন মফস্বল সাংবাদিকতা বা ঢাকার যে মেইন স্ট্রিম সাংবাদিকতা, দুটার ভিতরে আবার মানে আমরা যেভাবে প্রতিযোগিতামূলক বা পরস্পর বিদ্বেষী বিষয়টা কিন্তু তা না। আমার যে জায়গাটা থেকে বলা উচিত বা বলতে চাই যে ডিপেন্ড করবে আসলে কোন সংবাদের গুরুত্বটা কতটুকু। আর অধিকারের জায়গাটা থেকে যদি আমি বলতে চাই, একজন মফস্বল সাংবাদিকতার বা যিনি সাংবাদিক হিসেবে কাজ করবেন, তার যে বেতন ভাতা থেকে শুরু করে যে যত ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সেটা প্রয়োজন। সেটা আমরা অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। কিন্তু যদি কোন নিউজটি যাবে, কোন নিউজটি লিড হবে, সেটা আসলে ডিপেন্ড করে হচ্ছে এডিটোরিয়াল পলিসির জায়গা থেকে। সেখানে বিপুল চক্রবর্তীও বলতে পারবে না যে এই নিউজটা আমার মালিকের নিউজটা বাদ দিয়ে কেন তার নিউজটাকে লিড করা হবে না, সেটা কিন্তু আমারও বলার কোনো সুযোগ নাই। আমি যদি আজকে ধরেন মৌলভীবাজারে কোনো বড় কোনো একটা ঘটনা ঘটে, সেক্ষেত্রে তাই হিট হতে পারে। আবার ঢাকার যে কোন ঘটনা ঘটে সেটা কিন্তু ওভারঅল, যেটা শুভ একটু আগে যেটা বললো, যেহেতু আমরা রাজধানী কেন্দ্রিক, আপনি নিজেও জানেন যে রাজধানী কেন্দ্রিক যে কোনো ঘটনা, আজকে ঢাকায় যদি ধরেন কারওয়ান বাজারের মোড়ে যদি একটি দুর্ঘটনা ঘটে, একজন মানুষ নিহত হয়, সেটাকে কিন্তু আমরা টপ লাইন করছি, কারণ ঘটনা আমার খুব কাছাকাছি বা ঢাকার মধ্যে ঘটনা ঘটছে। এটা যদি আবার পঞ্চগড়ে ঘটে, ধরেন 5 জন নিহত হওয়ার পরেও হয়তো সেটা টপ লাইন বা হেডলাইনে আসছে না, সেটা একটা ঘটনা হতে পারে। কিন্তু যেটা আমাদের আসলে আলোচনার বিষয় হওয়া উচিত বা আমাদের দাবির যে জায়গাটা হওয়া উচিত, যে মফস্বল সাংবাদিকরা যে ধরনের অবহেলিত অবস্থায় আছেন, বিশেষ করে ফিনান্সিয়ালি, এবং আরেকটা যে বিষয়টা, তাদের যে তারা যে কাজ করছে, তাদের যে জবাবদিহিতার যে জায়গাটা, সেটাও আসলে সুনির্দিষ্ট করা উচিত। এখন বোথ সাইডই কিন্তু ইম্পর্টেন্ট। এখন আমি একজন মফস্বল সাংবাদিক, আমি চিন্তা করলাম যে না, এখানে শুধু একটা কার্ড হলেই হচ্ছে। এই জায়গা থেকেও কিন্তু আমাদের মেইন স্ট্রিমের বা যারা মিডিয়াতে যারা কাজ করছেন বা মিডিয়া যারা পরিচালনা করছেন, সেটা থেকে সরে আসা উচিত এবং অথেন্টিসিটিটা বজায় রাখা উচিত, জবাবদিহিতা এবং যেটাকে বলা হয় দুর্নীতি থেকে সরে আসা। আমরা মিডিয়াতে ইদানিং কিন্তু নানান ধরনের অভিযোগ আসছে যে আপনি অনেক ভুইফোর মিডিয়া আছে যারা দেখা গেল যে সাংবাদিকতার কার্ড বিক্রি করছে। হ্যাঁ, এখন যদি কাউকে সাংবাদিকতার কার্ড বিক্রি করা হচ্ছে, ধরেন আপনি মুদির দোকানে, আপনাকে হলো 50,000 টাকা 1 লাখ টাকার বিনিময়ে সাংবাদিকতার কার্ড বিক্রি করা হচ্ছে। এই যে কালচারটা তৈরি হয়েছে, এটাই কিন্তু মফস্বল সাংবাদিকতা বলেন বা মেইনস্ট্রিম সাংবাদিকতা, যে কোনো সাংবাদিকতার জন্য এটা একটা বড় ধরনের হুমকি। তো এই জায়গাটা আমাদের উচিত মানে খুব ফোকাসড করা, এবং এটাকে আমাদের আলোচনায় আনা উচিত যে সাংবাদিকতা যে কারা করবে, তাদের যে ব্যক্তিটা আসলে কতটুকু, এবং কারা সাংবাদিক কারা সাংবাদিক না। এখন দেখা যাচ্ছে একটা মোবাইল থাকলে আমি সাংবাদিক হয়ে যাচ্ছি, আমার একটা ফেসবুক পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে, আমি একটা সাংবাদিক হয়ে যাচ্ছি। এই যে সাংবাদিকতার পরিচয় নিয়ে তো আমরা খুব নিজেরও কিন্তু অনেক সময় বিব্রত করে একটা পরিস্থিতি। মানে এতে কি গভর্নমেন্টের একটা রেগুলেটেড আছে না যে আপনি সাংবাদিক হতে হলে এতটুকু এডুকেশন লাগবে, ওগুলো লাগবে? আমরা ওপেন ডিসকাশন, যে কোনো কেউ জয়েন করতে পারেন। আমি স্পেশালি শুভকে একটু এই ব্যাপারে যেটা মানিক ভাইয়ের সাথে যে ব্যাপারটা কথা হচ্ছিল, আমি যদি একটু সংযুক্ত করি তার সাথে কথার সাথে, যদি একটু সুযোগ হয়, সেটি হলো গিয়ে যে আসলে লাইভের ব্যাপারটি যেটি বলছিলেন, প্রায়োরিটির ব্যাপার বলছিলেন, এখানে আসলে আরো কিছু ব্যাপার জড়িত। সেখানে যদি ধরেন যে আসলে সাংবাদিকতা এখন তো আসলে এখানে প্রযুক্তির সাথে এখন সমন্বিত একটা জায়গা। এখন আপনি ঢাকায় একজন সাংবাদিককে যদি আপনি কানেক্ট করেন, এখানে যে ডিভাইসগত যে ব্যাপারটা আছে, মফস্বল সাংবাদিকদের কাছে কিন্তু সেই ডিভাইসটা নাই ভাই। আপনি করতে পারেন কোনটা, মাল্টিমিডিয়া যেটি বলে, মানে আপনি মোবাইলে তাদের অ্যাক্সেস দেওয়ার পরে তারপর আপনি লাইভের সুযোগ দিলেন। এখন এখানে যেটা হয় যে ঢাকা শহরে আসলে যেই পরিমাণ ঘটনা প্রতিদিন ঘটে,
সেটা আসলে মফস্বলে ওই পরিমাণ ঘটনা ঘটে না। এখানে আরেকটি পার্থক্য যেটা হয় সেটা হলো স্কিলগত পার্থক্য। আপনি যখন লাইভে রেগুলার কথা বলবেন তখন যেটি হবে যে আপনি আসলে ঘটনার বিবৃতি বিবরণ যেভাবে দিতে পারবেন, একজন স্থানীয় সাংবাদিক যেহেতু তার এই চর্চাটা এই এক্সারসাইজ যেটি সেটি আসলে যেহেতু সবসময় না, সবসময় যেহেতু হয় না, প্রযুক্তিগত সমস্যাও থাকে, সেই জায়গা থেকে আসলে তাদের লাইভে বারবার বা বেশি সংযুক্ত করা সেটা অনেকটা কঠিন। আপনি যদি দেখেন যে মফস্বল সাংবাদিক লাইভে কথাবার্তা জীবনেই হোক, আপনার ভালোই তো। আপনি যদি দেখেন আল জাজিরা, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আল জাজিরার পাকিস্তানি নিউজ রিপোর্টার, বুঝছেন, যে অনেক সময় ওনার কথাটা ভালো করে বোঝাও যায় না, কিন্তু পিপুল আন্ডারস্ট্যান্ড ইট। হি যেটা যে ফ্যাক্ট তুলে দেওয়ার উনি তো তুলে দিচ্ছে। আমি যেমন সিলেটে আছি, আমি হাজার চেষ্টা করলে তো আপনার মতো শুদ্ধ করে আমি কথা বলতে পারবো না। এটা আমার মুখের মধ্যেই চলে আসে, আমি পারবো না ইচ্ছা করলে। তো ফ্যাক্ট তো তুলে দিচ্ছে, কিন্তু তবুও আর একটা জিনিস শুভ আপনাকে জিজ্ঞেস করি, আপনাদের মেইন স্ট্রিম যেগুলো চ্যানেলগুলো আছে, শুধু আপনাদের না, দুনিয়ার সব জায়গাতে, বুঝছেন, ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন চলে গেছে ইউটিউব, ফেসবুক, ব্লগারে চলে গেছে। এই জন্য বড় বড় চ্যানেল যেগুলো আছে, আপনি যদি দেখেন বিবিসি বলেন, বলেন, ওদের ট্রেন্ডটাও চেঞ্জ করে ফেলছে সাথে সাথে। আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো থেকে এক্স্যাক্টলি সিমিলার থিং। আবার যদি একটু যদি বলেন। আমাদের বিদেশের যেগুলো টিভি চ্যানেল বলেন, মিডিয়া প্রিন্ট বলেন, সফট প্রিন্ট বলেন, বুঝছেন, ওদের যে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ইউটিউবে যাই, আমরা টিকটকে যাই, আমরা ফেসবুকে যাই, গিয়ে দেখি। ওকে, এই সব করার কারণে মনে করেন আমাদের সাংবাদিকদের একটু নিচে পড়ে গেছেন দেন আদার্স। আপনার বুঝতে মনে হয় অসুবিধা হচ্ছে। আমি সেম জিনিসটা বিপুলকে জিজ্ঞেস করছি। আমি এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই, যেটা আমি যতটুকু বুঝেছি, যেটা হচ্ছে কি, যেটা বলছেন যে নিচে পড়ে গেছে কিনা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ধরনের আমাদের সামাজিক যে মাধ্যমগুলো আছে, নিচে পড়ে যাওয়ার চেয়ে বড় কথা আমি যেভাবে দেখি, যে প্রত্যেকটা সময়, যেমন আজ থেকে 50 বছর আগে টেলিভিশনটি সেইভাবে ব্যবহার হয় নাই। 20 বছর আগে বা 10 বছর 15 বছর আগে টেলিভিশনের একটা জয়কার ছিল। এখন এসে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার জয়কার, টেলিভিশন বা স্যাটেলাইট টেলিভিশন কিন্তু এখন আমরা দেখছি না। প্রযুক্তির সাথে সাথে কিন্তু প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, আমরা পরিবর্তিত হচ্ছে। ঘটনা হচ্ছে গিয়ে এখানে এই মফস্বল সাংবাদিকতা বা শহরের সাংবাদিকতা বিতর্কটা আসলে এই জায়গায় বিতর্কটা হওয়া উচিত আমার কাছে, যেটা যে সাংবাদিকতা আসলে কতটুকু অথেন্টিসিটি বজায় রাখছে। আমাদের সবচেয়ে যে প্রবলেমটা হচ্ছে এখন, হ্যাঁ, আপনি ধরেন বিবিসি, সিএনএন বা আল জাজিরা যদি বলি, বা বাংলাদেশের যত মেইন স্ট্রিম মিডিয়া আছে সবগুলা আমরা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে। ওকে, ফাইন, আমরা হয়তো স্যাটেলাইট থেকে আমরা চলে আসলাম ইউটিউব বা ফেসবুকে। এটাতে আমার কোনো আপত্তি নাই। আপত্তির যে জায়গাটা হচ্ছে যে আপনি অথেন্টিসিটি, যেমন রিসেন্টলি আমরা দেখি যে ঝামেলা টিভি, আনোয়ার টিভি, তারপরে এই টাইপের বিভিন্ন নামে ফটোকার্ড তৈরি করা হচ্ছে এবং সেটাকে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখন একজন সাধারণ দর্শক বা সাধারণ যারা মানুষ আছে, যারা ফেসবুক বা ইউটিউব ইউজ করছে, সে হয়তো বুঝতে পারছে না, সে মানে জানি না টিভিতে যমুনা টিভি ভাবছে বা আনোয়ার টিভিকে সে একটা টিভি ভাবছে, ভেবে যেটা হচ্ছে আমরা যারা সাংবাদিক, মেইন স্ট্রিমে যারা সাংবাদিক, সে কিন্তু একই টাইপের লোগো তৈরি করছে, একই টাইপের ইয়ে করছে, আমরা হচ্ছে বিব্রত একটা পরিস্থিতির মধ্যে পড়ছি। তো এই জায়গায় হচ্ছে যত ধরনের পলিসি মেকিং এর যে জায়গায় আছেন, যারা সরকারে আছেন বা সাংবাদিক যারা লিডিং পজিশনে যারা আছেন, তাদের এই জায়গায় আসলে একটা স্ট্রাকচার তৈরি করা উচিত, যে আসলে কোনটা সংবাদ মাধ্যমে যাওয়া উচিত বা কোনটা সংবাদ না, কোনটা আসলে প্রচারণা না, বা কোনটা ব্যক্তিগত। এই যে
অথরিটি বা রেগুলেটরি, এই জায়গাটা হচ্ছে কি আমাদের খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। জিনিসটাই আমি বিকুলকে জিজ্ঞেস করতেছি যে আপনি তো মৌলভীবাজার ডিস্ট্রিক্ট থেকে আসছেন। মৌলভীবাজার ডিস্ট্রিক্টে আমি সবসময় খেয়াল করি ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে অমুক সাংবাদিক। আপনি তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, আপনার একাডেমিকটা আমাদের দর্শকদের বলেন তো কি একাডেমিক কি এটা? আসলে প্রফেশনাল সাংবাদিকদের আসলে ওইরকম এখন পর্যন্ত একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনার কি বাধ্যবাধকতা নেই। ব্যাকগ্রাউন্ড? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজমে মাস্টার্স করেছি, করে আমি মফস্বলী সাংবাদিকতা করছি। আসলে আপনার ডিস্ট্রিক্টে, আপনার নাম বলার প্রয়োজন না, আপনার ডিস্ট্রিক্টে কতজন মনে করেন জার্নালিজমের উপর ডিগ্রি করে আপনার সাংবাদিকতা করতেছেন? আসলে এটি একটু ডিফিকাল্ট, আমার জানা মতো খুব কম, হয়তো 1-2 জন হবে। তো বাকি যে হাজার হাজার ওই যে বলেন ভাষণ টিভি, বুয়া টিভি, বুঝছেন? এটি মানিক শিকদার যে বিষয়টি বললেন, হ্যাঁ, এটি আসলে এখন একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ার একটা জায়গায় আমাদের। এখন যার হাতে মোবাইল আছে, যে একটু কিছু বলতে পারে, সেই তার নাম দিয়ে সেটা টিভি দিয়ে দিল। এখন আবার ওই যে এআই এর যুগ, এআই দিয়ে দেখবেন যে সে যা চাইবে এরকম একটা তৈরি করে, সে ধরেন যমুনা টিভি বা এই টিভি, এরকম টিভির একটা লোগো নিজ দিকে দিয়ে সে ছেড়ে দিল ভিউয়ার পাওয়ার জন্য। তো এটা খুব বেশি হচ্ছে আমাদের। এই জন্য আমাদের 21 টেলিভিশনে একটা অনুষ্ঠান হয় ফ্যাক্ট চেক, এটা কোনটা সঠিক কোনটা সঠিক না এটা চেক করে একটা নিউজই হয় আমাদের 21 বার্তা প্রধান। উনি এই ভুয়া আইডির জন্য সাধারণ মানুষ তো বিকুল অনেক বিভ্রান্তিতে পড়তেছে। হ্যাঁ, অনেক বিভ্রান্তিতে প্রতিটা দিন দেখা যায় জিজ্ঞেস করতেছে এই ভুয়া নিউজ, ও ভুয়া নিউজ, ওগুলো। তো আপনারা ডিস্ট্রিক্ট লেভেল থেকে এগুলোতে, আপনাদের তো অ্যাসোসিয়েশন আছে, আমরা তো এগুলোতে কিছু করতে পারেন না? আমরা তো হচ্ছে আমাদের যারা, আমি যে প্রেস ক্লাবে আছি, আমার প্রেস ক্লাবের সবাইকে আমার বলে দেওয়া হয়েছে। এবং সাধারণত যারা একটা লেভেল নিয়ে সাংবাদিকতা করেন, তারা এই ধরনের কিছু করেন না। তারা মোটামুটি ভালো একটা মিডিয়াতে আছেন, তারা কখনোই ফ্যাক্ট চেক না করে, বাস্তবতা না জেনে তারা করেন না। তো কিছু কিছু আছে এখন হচ্ছে গিয়ে ঘরে বসে সাংবাদিকতা করতে চান। ওই সোশ্যাল মিডিয়ায় উনি দেখলেন যে এখানে একটা ঘটনা ঘটেছে, উনি এটাকেই কোট করে তুলে নিউজ করে পেলেন, কিন্তু ওইটা যে সঠিক না এটা উনি অনেক সময় করে না। অনেক মিডিয়াতেই আমরা দেখেছি যে নিউজ উঠানোর পরে আবার নিউজ নামানো হয়, আর ওই যে ভুল তথ্য দিয়ে উনি করে পেলেন। তো আমরা হচ্ছে গিয়ে কি সবসময় মফস্বল সাংবাদিকদের আমরা সবসময় মাঠে যাই। আমরা মাঠে গেলে একটা ঘটনা হয়তো দূর থেকে আমি এরকম দেখলাম, জানলাম, হয়তো বা সত্য, তো মাঠে গেলে এটা আরো অন্যরকম হয়ে যায়। আমি একটা জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। ফেসবুক, আপনি এই ফেসবুক অনলাইনে আলাপ করতেছেন, আমি একটা জিনিস জিজ্ঞাসা, এইগুলোতে যেসব মানুষরা সাংবাদিকরা দিচ্ছেন, এটা আপনাদের জন্য পজিটিভ অর নেগেটিভ? এটা সুযোগ না এটা বাধা আপনাদের? আসলে সোশ্যাল মিডিয়া এত উন্মুক্ত সবার জন্য, কাকে আপনি বাধা দিবেন? কাউকে তো আপনি হাত ধরে রাখতে পারবেন না। আপনাদের অনেক বিভ্রান্তিতে পড়তে হচ্ছে, অনেক বিভ্রান্তিতে পড়তে হয়। মানে অনেকে তো না জেনেই এটা করে। আর আরেকটা বিষয় এখানে বলি, মফস্বলে মানে এরকম একটা অবস্থা হয়েছে, সাংবাদিক মানে বিশাল কিছু। আমি সাংবাদিক মানে আমি মহাগাছের গোটা হয়ে গেছি, যে আমি সাংবাদিক, আমাকে সাংবাদিক হইতে হবে, সাংবাদিক কার্ড আমাকে আনতে হবে, আনলে তো আমাকে সবাই গুরুত্ব দিবে, এরকম একটা ইয়ে। এখানে এই জিনিসটি সাংবাদিকতা কেন, আমার উদ্দেশ্যটা কি, এটা তো সবাই বুঝে না, সবাই এটা রিয়েলাইজ করতে চায় না। আমি একটা ঘটনা আমি তুলে ধরবো, এমনি কেন তুলে ধরবো, এটার অবশ্যই একটা লং টার্ম একটা ফিডব্যাক থাকতে হবে, কেন আমি তুলে ধরছি, এখানে হয়তো একটা সমস্যা আছে, ওই এলাকার মানুষের উপকার হবে, কিংবা ওভারঅল দেশের একটা সমস্যা, এটা আমি তুলে ধরলাম। মানুষ জেনে যাতে। আপনার কি কোনো সময় কোনো নিউজ দিয়ে আপনার পারিপার্শ্বিক যে আপনার নেইবার কি আপনার ফ্যামিলির লোকরা বলছে যে এই নিউজটা কেন দিলে, এটাতে অনেক ঘটনা হয়েছে এরকম? একটা ঘটনা শেয়ার করেন তো আমাদের দর্শকদের সাথে। অসংখ্য নিউজ আছে। ধরেন আমি আজ থেকে আগের কথা বলি, প্রায় ধরেন 15-20 বছর আগের ঘটনা হবে, 15 বছর আগের হবে। ভোরের কাগজে আমি একটা স্টোরি করেছিলাম যে রেল
রেল ট্রেনে করে, লোকাল যে ট্রেনগুলো আছে মেল ট্রেনে করে হচ্ছে কাঠ পাচার হয়। তো আমি সেই ট্রেন থেকে ওই ট্রেনের কাঠের ছবি তুলে এবং ভেতরেও অনেক কিছু কাটার ছবি তুলে এরকম একটা বড় একটা স্টোরি করেছি এবং গাছ পাচারের। তো এই স্টোরি করার পর হচ্ছে আমাদের এখানকার যিনি ছিলেন, ডিএফও ছিলেন, এসিএফ ছিলেন, একদিন পরের দিনই হচ্ছে ওনাদের চলে আসছে, ট্রান্সফার অর্ডার চলে আসছে। তো আমি 1-2 দিন পরে ওনার কাছে গেলাম কি জানি তথ্যের জন্য, বলেন ভাই আপনি নিউজটা দিলেন, আমাকে তো ট্রান্সফার করে দিছে। তো এই ঘটনা নিউজের মানে আছে, রেজাল্ট আছে। উনি তো একটু বিরক্ত হয়েছেন, উনি তো। বাট আপনি কি ঝামেলা পাইছেন? আচ্ছা, এটা তো রেজাল্ট তো আছে। এটা এই ঝামেলাটা এখানে খুব একটা ঝামেলা হয় নাই। আমার আরেকটা ঘটনা আছে, আমি একটু বলি, যেটা আপনি বলছেন। আপনি যেহেতু শ্রীমঙ্গলে আপনারও বাড়ি, বাংলাদেশের, আমারও বাড়ি শ্রীমঙ্গলে, তো শ্রীমঙ্গলে চা শ্রমিকদের বসবাস বেশি। তো আমি বরাবরই চা শ্রমিকদের নিয়ে খুব বেশি একটু গুরুত্ব দিই, লেখালেখি করে আসছি। তো আমি প্রায় 10-12 বছর আগে বে দিবস উপলক্ষে আমি একটা স্টোরি করতে যাই চা বাগানে। তো চা শ্রমিকদের যে দুঃখ দুর্দশা এটা তুলে আনার জন্য। তো তখন চা শ্রমিকদের হচ্ছে ভেতরে গিয়ে তাদের শ্রমিকদের এই ইয়েগুলো চা বাগান ম্যানেজাররা তারা এলাও করতেন না। তো আমি ওই সময় চা শ্রমিকদের একজন নেতা, 2-3 জন নেতার সাথে কথা বলি এবং একজন নেতা সহ আমি ফুলচরা চা বাগান, কালীঘাট চা বাগানে গিয়ে আমি একটা স্টোরি আনি। ওই যে চা বাগানে পানির সমস্যা, শ্রমিকরা পাহাড়ি চড়ায় হচ্ছে, তারা দৈনন্দিন কাজ সারছে, কুয়ার পানি খাচ্ছে, স্যানিটেশনের সমস্যা, আর্থিক সমস্যা, ঘরের পানি পড়ে, এইসব বিষয় নিয়ে আমি একটা স্টোরি করতে যাই। স্টোরিটা করে যখন আমি ফিরছিলাম তখন ফুলচরা চা বাগানের প্রথম যে জুরফুল আছে কালীঘাটে, সেখানে আমাকে আটকে দেওয়া হয়। আমি এবং আমার ক্যামেরাম্যান আরেকজন ছিলেন সাথে, কাউসার আহমেদ রিয়ন, 2জনকে আটকে দেওয়া হয়। এইখানে অনেকটা কথাবার্তা দেড় দরবার করে আমি যখন ফিরে আসি তখন ফুলচরা গেট বন্ধ করে দেওয়া হয়। আমাদের গেটে আটকে আরো 2জন ম্যানেজার এসে মানে মারাত্মক আকারে ওনারা চটে গেছেন, আমাদের ক্যামেরা নিয়ে যাবেন, কেন এটা করলাম, চা বাগানের ভেতরে এভাবে করতে হলে অনুমতি নিতে হবে, এরকম মানে তো এখানে পরে শহর থেকে আরো কিছু সাংবাদিক সহ কয়েকজন যাওয়ার পরে আমি ওখান থেকে আসি। তো আসার পরে ওনারা করলেন কি, ওনাদের লেভেলের কয়েকজন সিনিয়র সাংবাদিককে বললেন সে তো এভাবে আসছে, এসে এভাবে নিয়ে গেছে, আমাদের বলে নাই, না বলে। তো যে কি ঘটনা, ওরা কি করতে পারে? আমাদের আসলে মফস্বলের শত্রু হচ্ছে, মফস্বলের সাংবাদিক হচ্ছে সাংবাদিকের আরেক শত্রু। তোরা আরেকজনকে আর অন্য সাংবাদিকদের ধরছে। তো আমাদের শ্রীমঙ্গলের একজন সিনিয়র সাংবাদিক গোপালদেব চৌধুরী, উনি মারা গেছেন, ভালো মানের সাংবাদিক, ওনার সাথে আমিও কাজ করেছি। তো উনি আমাকে বললেন যে এটা কি ঘটনা, বললাম এরকম ঘটনা। তো উনি প্রথম কিছু না বলে পরে 2-3 দিন পরে দেখা গেল যে তিনি ওনার পত্রিকায় আমাকে নিয়ে বিশাল রিপোর্ট করে দিয়েছেন, নেগেটিভ রিপোর্ট, চা বাগানের কথা বলে, যে বিকুল চা বাগানে নারী শ্রমিকদের নগ্ন ছবি তুলতে গেছে। আমি আসতেছি আপনার কাছে আবার, এটা এই বিষয়টা একটু শেষ না করলে আবার একটু হবে। তখন হচ্ছে হ্যাঁ, আমি আসতেছি আপনার কাছে একটু এই নিউজটা উনি করে ফেললেন ওনার পত্রিকায়। পরে চা বাগানের শ্রমিকরাই খেপে গেছে যে আপনি কি বললেন, এটা আমরা শ্রমিকরা কি, মা বোনরা কি পাহাড়ি চড়ায় নগ্ন হয়ে গোসল করে, এটা কোন ধরনের কথা বললেন? মানে আমার কিছু করতে হয় নাই, শ্রমিকরাই খেপে গেছে। এটা ফিনিশিং হচ্ছে অনেক বিষয় আসে হয়েছে। আমাদের প্রয়াত উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব বিষয়টা দেখে উনি তাৎক্ষণিক উপজেলায় বসে ইওডোর সভাপতিত্বে একটা বৈঠক করেন। তখন ওই বৈঠকে চা বাগানের ওনারা এসে ক্ষমা প্রার্থনা করেন যে ভুল হয়েছে, আমাদের এরকম হয় নাই। শুভ কি বলতে চাচ্ছেন বলেন? জি ভাই, একটু যদি সার্বিক একটু বলি আপনাদের যে প্রসঙ্গগুলো সেই সম্পর্কে, সেটি হলো কি বাংলাদেশে সহ সারা বিশ্বে এখন সাংবাদিকতা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার, মানে অস্তিত্ব রক্ষার জায়গা থেকে, বিশেষ করে যারা ভালো সাংবাদিকতা করতে চান। যে চ্যালেঞ্জের ব্যাপারটা হলো এরকম যে এখন তো ধরেন যেই সোশ্যাল মিডিয়ার কারণে আসলে সিটিজেন জার্নালিজম বা যেটা আমরা বলে থাকি আর কি, সাধারণ মানুষের কাছে আসলে সংবাদটা চলে গিয়েছে। কারণ সংবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাৎক্ষণিকতা, ইমিডিয়েসি। এখন সেই জায়গা থেকে যেটা হয় যে টেলিভিশন অনেকটা এখন অপাংতেও, এই কারণে অপাংতেও যে যখন একটা নিউজ, একটা ঘটনা ঘটছে,
সাধারণত মাল্টিমিডিয়ার যারা রয়েছেন বা সিটিজেন জার্নালিজম যারা করেন, সাথে সাথে তারা যেটি করে যে সেই জিনিসটার অন্তত সারফেস জায়গা থেকে একটি তথ্য সাধারণ মানুষকে দিয়ে দেয়। সেটি ভুল হোক সঠিক হোক যাই হোক, একটা তথ্য সাধারণ মানুষ থেকে বা মাল্টিমিডিয়া জার্নালিস্ট যারা থাকে তাদের থেকে পেয়ে যায়। একটা স্যাটেলাইট যারা মানে টেলিভিশন যারা ইলেকট্রনিক মিডিয়া যারা, তাদের যেটি হয় যে তাদের আসলে একটা নিউজ পাওয়ার পরে তাদের সেটি আসলে কতটুকু অথেন্টিক এই ব্যাপারগুলো দেখতে হয়। তারপরে জিনিসটা একটা প্রসেসিং এর ব্যাপার থাকে যে আপনি টেলিভিশনের পর্দায় যাওয়া পর্যন্ত এডিটিং সহ নানান ধরনের যে ব্যাপারগুলো থাকে সবকিছুর পরে আসলে 7টার সংবাদ 8টার সংবাদে যেতে যেতে 4টার ঘটনা আসলে বাসি হয়ে যায়। আর পত্রিকা তো লাগে আরো পরের ব্যাপার। এখন বাস্তবতা হলো গিয়ে যে যেই সংবাদটি আপনি মানে ফার্মগেটে ধরেন একটা ঘটনা ঘটেছে, এখন মাল্টিমিডিয়ার যারা আছে অথবা সিটিজেন জার্নালিজমের সাথে যারা জড়িত বা সাধারণ মানুষ, তাদের কাছে তো ডিভাইস রয়েছে, সাথে সাথে তারা একটা বক্তব্য দিয়ে দিল, সেটা সঠিক হোক বা না হোক মানুষের কাছে একটা তথ্য তাদের কাছে পৌঁছানোর পর তারপরে হলো ব্যাপারটা হলো যে জিনিসটা সঠিক না সঠিক সেটা হলো পরের ব্যাপার। সাধারণত যে ওই ঘটনাটি শুনছেন বা দেখছেন তার আসলে উইজডমের উপর নির্ভর করে যে তিনি জিনিসটা ক্রস চেক করছেন কিনা, জানার চেষ্টা করছেন কিনা। কিন্তু মানে সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপারগুলো এমন একটা জায়গায় চলে গিয়েছে যে আপনি ধরেন আমি যদি ফিল্টারিং এর ব্যবস্থা করি, কিন্তু সবার হাতে তো মোবাইল রয়েছে, সবার হাতে অডিও সিস্টেম রয়েছে, চাইলে সে নিতে পারে। আপনার কোনো টেলিভিশনের নামে আসুক, আনোয়ার টিভি নামে আসুক বা অন্য কোনো নামেও যদি আসুক অথবা বেনামেও যদি আসে, প্রচুর মানুষ আপনি কি বলছেন সেটি দেখছে, মানে আপনি কি বলবেন সেটি দেখছে। আপনার ওইখানে কোনো লোগো আছে কিনা, আপনি কোনো চ্যানেলের নামে দিচ্ছেন কিনা, ব্যাপারটা না এখন আর এই জায়গায় নাই। ব্যাপারটা এমন একটা জায়গায় চলে গেছে যে ব্যাপারটা হলো যে আপনি টোটাল মাধ্যম থেকে যে বিভিন্ন গণমাধ্যম হোক, সোশ্যাল মিডিয়া হোক, বিভিন্ন মাধ্যম থেকে যেই নিউজটি পাচ্ছেন, পাওয়ার পরে আপনি যেহেতু শিক্ষিত ব্যক্তি সেহেতু আপনার প্রধান কাজ হচ্ছে জিনিসটা যাচাই বাছাই করা যে ব্যাপারটা অন্যান্য যেটা বাংলাদেশের মেইনস্ট্রিমের যে নিউজগুলো আছে তারা আসলে জিনিসটা কিভাবে দেখাচ্ছে। এখন কথা হলো যে যদি একটু মফস্বল সাংবাদিকতার জায়গায় যদি একটু যাই, আমি একটু বিশেষ কিছু পয়েন্ট বলতে চাচ্ছি আর কি। সাংবাদিকতার একজন সিনিয়র এখানে রয়েছেন। ব্যাপারটা হলো কেমন মফস্বল সাংবাদিকতা, এই যে বিভিন্ন আসলে প্রযুক্তিগত কারণে যে কেউ আসলে এখন একটা চ্যানেল তৈরি করতে পারে, ইউটিউব চ্যানেল হোক, ফেসবুকই করতে হোক। মফস্বল সাংবাদিকতা তো আসলে মূলত হয় দুই ধরনের, একটা হলো স্থানীয় পত্রিকা, আর একটি হলো যে ঢাকার যে গণমাধ্যম আছে তার প্রতিনিধি হিসাবে কাজ করা। এখন এখানে যেটি হয় যে আসলে সাংবাদিকতা পেশাটা আসলে এমন জায়গায় চলে গিয়েছে যে যেহেতু শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে এটা নিয়ে কোনো নীতিমালা নাই। আপনি যখন তখন যে কোনো পেশার থেকে আপনি সাংবাদিকতা আসতে পারবেন। সাংবাদিকতা এখন কারা আসে মানে মফস্বল সাংবাদিকতায় বা এমনি ঢাকাতেও আমরা যেটি দেখি যে তার আসলে কোনো সাংবাদিকতার অভিজ্ঞতা নাই, সে অন্য জায়গায় কিছু করতে পারেনি, একটা আপৎকালীন সময় কাটানোর জন্য সে সাংবাদিক হয়েছে, আপৎকালীন সময়, অথবা সে বেকার রয়েছে, কিছু করার নাই, তার যেহেতু কিছু করার নাই অন্যান্য কোনো পেশায় সে যেতে পারেনি, অ্যাডভোকেট হতে পারেনি, এই হতে পারেনি, সেই হতে পারেনি, শেষ পর্যন্ত সে মনে করে যে সাংবাদিকতা একটা এমন একটা পেশা যে যেখানে আমার একটা ডিভাইস থাকলে হয়, যেখানে আমার কোনো একটা গণমাধ্যমের সাথে কানেক্টিভিটি থাকলেই সাংবাদিকতা হয়ে যায়। তথ্যপ্রেম যদি না থাকে, আপনি যদি তথ্যপ্রেম আপনার মধ্যে নাই, আপনি জাস্ট বিকল্প পেশা হিসাবে সাংবাদিকতা যদি বেছে নেন, তাহলে তো বাংলাদেশের যে সাংবাদিকতা সেটা মফস্বল হোক মেইনস্ট্রিমের সাংবাদিকতা যেটি হয় সবকিছু মিলিয়ে আমরা যে পেছাবো এটা নিয়ে কোনো ডাউট নাই। মফস্বল সাংবাদিকতা আর একটা জিনিস দেখবেন যে এখানে শিক্ষার যে ব্যাপারটির কথা আমি যেই প্রসঙ্গটা আমি টানছিলাম, যে শিক্ষার ব্যাপারটি এরকম যে আমার পরিচিত এমন অনেকজন আছেন যারা 8ম শ্রেণী পাস, মানে 8 ক্লাস পর্যন্ত তারা পড়ার পরে সে রাজনীতি করেছে, রাজনীতিতেও সুবিধা করতে পারেনি, শেষ পর্যন্ত সে চিন্তা করেছে যে সাংবাদিকতার যদি কোনো একটা গণমাধ্যমের সাথে কোনোভাবে সংযুক্ত হতে পারে অথবা যদি একটা বুম পায়, তাহলে তার জন্য সুবিধা যেটি হবে যে ওইখানে নানান ধরনের প্রতিবন্ধকতা তো রয়েছে, অনেকে চ্যালেঞ্জিং, অনেকে আছে যে একেবারে তথ্যর প্রতি প্রেমের থেকে সাংবাদিকতা আসছেন, আমি তাদের কথা বলছি না। যারা অনেকে চিন্তা করেন যে না এখানে এরকম একটা জায়গায় গেলে জোটবদ্ধ ভাবে অথবা সিন্ডিকেট ভাবে একটা সংখ্যক টাকা পাওয়া সম্ভব কোন একটা ঘটনা আড়াল করার জন্য বা নানান ধরনের প্রতিবন্ধকতা থেকে, সেও তখন চিন্তা করে যে প্রশাসনিক ভাবে যেহেতু শেষ পর্যন্ত কোনো কিছু হয় না, তারপরে যেই দুই পক্ষ বাদী বিবাদী এরাও মিলে যাচ্ছে, সুতরাং সে চিন্তা করে যে সবকিছু তো আলটিমেট রেজাল্ট হলো যে দুই পক্ষ সব সময় তালমিলের মধ্যেই চলবে, সুতরাং আমার এখান থেকে আমি যতটুকু সুবিধা পাই আমি নিয়ে নিই।
এরকম একটি চর্চা থেকে যেটি হচ্ছে যে যেখানে আসলে শিক্ষার অনুপ্রবেশ হয় না, মানে যে সাংবাদিকতা করছে সে মূলত যে আমাদের যে অনার্স বা মাস্টার্স, যে মূলত গ্রাজুয়েশনের যে শিক্ষা সেটি সে নেয় নাই। অষ্টম শ্রেণী 10ম শ্রেণী পড়ে সে চিন্তা করছে যে আমার একটা বিকল্প পেশা হিসাবে আমি সাংবাদিকতা বেছে নিয়েছি। এখন আপনি তার কাছে মোরাল যে জার্নালিজম, মোরালিটির জায়গা, আপনি তথ্যের প্রতি মোরালিটির জায়গা, তারপর আপনি বাকি জিনিসগুলো আসবেন। তো মূল কথা গণমাধ্যম, আমাদের দেশের গণমাধ্যম সার্বিক সবকিছু মিলিয়ে এমন একটি জায়গা চলে গিয়েছে যে আমাদের আসলে এমনিতেই তো সবকিছু তো মানে কি বল সেন্সর করা কঠিন। সেই জায়গায় সোশ্যাল মিডিয়ার কারণে সেন্সরশিপ আরো কঠিন হয়ে গিয়েছে। যে যখন পাচ্ছে, যে যখন পাচ্ছে, অডিও সিস্টেম আছে, আপনার হাতের কাছে ফেসবুক আছে, ইউটিউব আছে, আপনি চাইলেই সাংবাদিকতা করতে পারেন। তো সার্বিক আসলে এটার উত্তরণ করাটা এখন এই মুহূর্তে খুবই কঠিন একটা ব্যাপার। হ্যাঁ, আমি মানিক ব্যাপারটা আমি একটু করতে চাই। তো শুভ ভাই যে বিষয়টি বললেন, আমি সব জায়গায় দ্বিমত করছি না। তো এখানে ব্যতিক্রমও আছে। মফস্বলে অনেক ভালো ভালো সাংবাদিকদেরও উঠে এসেছে, আমাদের যে মোনাজাতুদ্দিন, হ্যাঁ, অনেক ভালো ভালো সাংবাদিক। আমি একটু সরি, আপনাকে একটু ইন্টারাপ্ট করি। আপনি যেই সময়কালের কথা বলছেন, আমি বলছি হলো আপনি যদি লাস্ট 10 ইয়ার্স দেখেন, এখনো আছেন শুভ ভাই, এখনো আছেন, এখনো মফস্বলে কিছু কিছু ভালো ভালো সাংবাদিক আছেন। বাট আমি কিন্তু পুরোটা আপনার পুরো কথার সাথে দ্বিমত করছি। হ্যাঁ, তো ঘটনা হলো কি, এটা আপনি যেটা বলেছেন এই চিত্র ঠিক আছে, এটা এর চেয়ে আরো ভয়ঙ্কর চিত্র আছে। আমার দেখা মতো ইয়াবা ব্যবসা করে, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, তাদের ওই শুধুমাত্র পুলিশের হাত থেকে বাঁচার জন্য, পাবলিকের হাত থেকে বাঁচার জন্য সে সাথে ফেন্সিডিল বয়ে নিয়ে যেতে পারে, ইয়াবা বয়ে নিয়ে যেতে পারে। এই কারণেও কিন্তু অনেকে সাংবাদিকতা করে। আর আপনি যেটা বলেছেন তার চেয়ে ভয়ঙ্কর চিত্র আছে, ব্যতিক্রমও আছে। আমার জেলায়ও সিনিয়র কিছু সাংবাদিক আছেন, ওনারা খুবই ভালো সাংবাদিকতা করে। আর লেখাপড়ার বিষয়টা আসলে এটা তো হচ্ছে ওই মিডিয়ার দরকার ছিল, যে গণমাধ্যম তার প্রতিনিধি নিয়োগ দিবে, তার উচিত হচ্ছে তার সে কাকে নিয়োগ দিচ্ছে এটা দেখে। আর দ্বিতীয় কথা হচ্ছে মফস্বলে কিন্তু ফুল টাইম সাংবাদিকতা করা আসলে হাতে গোনা হয়তো 2-1টা মিডিয়া দিতে পারে, সব মিডিয়া পারবে না, দিচ্ছে না। কারণ হচ্ছে গিয়ে একজন গণমাধ্যম কর্মী বা এখন একজন সাধারণ মানুষের খরচ, দৈনন্দিন খরচ কত? 50,000 টাকা নিচ্ছে, মফস্বলে চলার কোনো ইয়ে নাই। 50,000 টাকা কোন মিডিয়া একজন প্রতিনিধিকে দিচ্ছে? আমার মনে হয় না কোনো মফস্বল জেলা, ডিস্ট্রিক্ট শহরে, উপজেলা শহরে তো নাই, ডিস্ট্রিক্ট শহরে 50,000 টাকা পান কোনো মিডিয়া, কোনো সাংবাদিক, আমার ধারণা নাই। মফস্বলে সাংবাদিকতা করতে গেলে ওইরকম স্যালারি পাওয়ার সুযোগ নাই। তো মফস্বলে একটা বিষয় হলো গিয়ে সাংবাদিকরা, অধিকাংশ সাংবাদিকের বিকল্প কিছু আয় থাকতে হবে। যদি বিকল্প কিছু আয় না থাকে তাহলে তিনি মফস্বলে সাংবাদিকতা করতে পারবেন না। অনেক চ্যালেঞ্জিং বিষয় আছে। একটা মফস্বল সাংবাদিকের কিন্তু অনেক একটা ভৌগোলিক এলাকায়, ধরেন আমার জেলা হচ্ছে মৌলভীবাজার, 100 কিলোমিটারের উপরে আছে আমার একটা জায়গার দূরত্ব। 100 কিলোমিটার দূরে আমার একটা ঘটনা যখন ঘটবে, আমাকে কিন্তু নিউজ দিতে হবে। একজন মফস্বল সাংবাদিকের কিন্তু একদম সব A to Z সবই দিতে হয়, একদম কৃষি থেকে শুরু করে, বিজনেস থেকে শুরু করে, এই একটা রাজনীতি থেকে শুরু করে, এডুকেশন থেকে শুরু করে, খেলাধুলা থেকে শুরু, সবগুলো বিট মফস্বল সাংবাদিকদের একাই করতে হয়। তো একটা মফস্বল সাংবাদিক ধরেন মৌলভীবাজার জেলা থেকে হচ্ছে বড়লেখা হচ্ছে একটা উপজেলা, এখান থেকে 80 কিলোমিটার দূরে, 70 কিলোমিটার দূরে। তো এই দূরে গিয়ে এটা নিউজ এনে তার কত টাকা খরচ, যে স্যালারি অনেকে পায়, দেখা গেল 1টা বা 2টা নিউজেই কিন্তু ওই ওনার খরচেই চলে যায় অনেক ক্ষেত্রে। তো এখন উনি কিভাবে সাংবাদিকতা করবে? তো ওনাকে বিকল্প যদি ওনার কোনো আয় না থাকে, বাধ্যতামূলক কিন্তু ওনার তো খরচ সামাল দিতে হবে, তাহলে তুই অন্য পথ বাছাই করবেন। বা সেম টাইম বিকুল, মানে এটা বলবেন, সেম টাইম হয় কি যে বড় মেইন স্ট্রিম চ্যানেলরা তো রেভিনিউ হারাচ্ছে, কারণ এখন রেভিনিউটা চলে গেছে ইউটিউব, ফেসবুক, টিকটকে। মানে এই সম্বন্ধে কি বলবেন আপনি? আপনি মনে করেন না আপনাদের রেভিনিউ, ভিউয়ার 8 থেকে
taken over by YouTube and other channel? What do you say? যেটা হচ্ছে কি টেলিভিশন গুলো যদি আমরা ধরি, আসলে টেলিভিশন, বাংলাদেশের টেলিভিশনের স্বর্ণযুগ যদি বলেন, সেটা 2001 সাল থেকে 2010 বা 13, 14, 15, এই যে 15 বছর, এই 15 বছরে ছিল আসলে প্রকৃত অর্থে টেলিভিশনের যুগ। 2015 সাল থেকেই কিন্তু টেলিভিশন গুলো ডাউন হওয়া শুরু করছে। একটু আগে শুভ যেটা বললো যে স্যাটেলাইট মিডিয়া এবং এখনকার যে মিডিয়া, এখন অনেক পার্থক্য। যখন আপনার একটা রেভিনিউ, আমরা টেলিভিশনের রেভিনিউটা আসলে পাই কিভাবে? বিজ্ঞাপন থেকে। এখন বিজ্ঞাপনের যে রেটিং এর যে জায়গাগুলো, সেটা একটা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, বা পত্রিকাগুলো হচ্ছে গিয়ে বিজ্ঞাপন গুলোর উপরে পায়। এখন পত্রিকা হয়তো কিছু সরকারি বিজ্ঞাপন পেয়ে থাকে বা বিভিন্ন ধরনের থাকে, কিন্তু টেলিভিশনে কিন্তু সেটাও থাকে না। টেলিভিশনে পুরোপুরি ডিপেন্ড করতে হয় হচ্ছে বিজ্ঞাপনের উপরে। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে এই যে বিবর্তনটা হলো, বা এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনের ফলে এখন হয়তো ইউটিউব মনিটাইজেশনের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য বিজ্ঞাপনের মাধ্যমে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে কি। শুভর এই ব্যাপারে কি বলবেন? ভাই আমি একটু, যেই ভাই আপনাদের গেস্ট, ওনার থেকে একটু শুরু করি। আসলে সাংবাদিকতার যে ব্যাপারটি, আসলে দিন শেষে তো প্রতিজন আমরা যারা কাজ করি, আমরা তো মানুষ, আসলে মানুষরাই কাজ করি। এখন সেই জায়গা থেকে আসলে সাংবাদিকদের সাথে যেটি করা হয় মফস্বল সাংবাদিকদের ক্ষেত্রে, সেটি আসলে এক ধরনের সম্পূর্ণভাবে, আমি যদি বলি, বৈষম্যর ব্যাপারটি হলো কি, একটা মানুষ সাধারণভাবে যদি মফস্বলে থাকে, তার যদি সন্তান থাকে বা পরিবার থাকে, তার কমপক্ষে তার মাসিক খরচ 30 থেকে 40,000 টাকা। সেখানে একজন সাংবাদিক, তাকে হয়তো 5 থেকে 6,000 টাকা বেতন দেওয়া হয়, এবং সেই বেতনটা আসলে প্রতি মাসে দেওয়া হয় কিনা আমার সন্দেহ আছে। অনেকে 6 মাসে পান, অনেকে পায় না। মানে এরকম একটি পরিস্থিতির মধ্যে আসলে সাংবাদিকতা চালিয়ে নিয়ে যাওয়া, যেটি বলছিলেন যে একজন সাংবাদিককে বিভিন্ন জায়গায় যেতে হয়, এই যাওয়ার জন্য যে খরচ যেটি রয়েছে, যে তার যে যেতে হবে, কাজটি করতে হবে, সাথে খাওয়া দাওয়ার খরচ রয়েছে, পরিবার চালানোর খরচ রয়েছে, সেই খরচ একটা মানুষকে যদি আপনি সম্পূর্ণভাবে তার দিন চলার টাকাটা যদি না সে পান, মাসে যদি সে আইটি করতে না পারেন, আসলে সেই ক্ষেত্রে আসলে তথ্যের প্রতি, আমি যে প্রেমের কথা বলছিলাম, যে তথ্য জানার বা অনুসন্ধানী সাংবাদিকতার জন্যে যে ক্ষুধাটা, সেটি আসলে ধরে রাখা কঠিন। এখন সেই জায়গা থেকে যে টেলিভিশন যেগুলো রয়েছে, টেলিভিশনের তাদেরও আমি বলবো যে টেলিভিশনে যারা প্রতিনিধি রয়েছেন, সেই সাথে গণমাধ্যমে যারা প্রতিনিধি রয়েছেন, তাদেরও আসলে অনেক দায়বদ্ধতার ব্যাপার রয়েছে। এই অর্থে রয়েছে যে টেলিভিশনের যারা রয়েছেন, সেখানে যে ইনকামটাই করা হয়, সেই ইনকামটার যেই যতটুকু পাওয়ার কথা, যারা আসলে প্রতিনিধি হিসাবে কাজ করেন, তারা আসলে যতটুকু পাওয়ার দাবিদার, সেটি কিন্তু দেওয়া হয় না। অনেক ক্ষেত্রেই ইচ্ছাকৃতভাবে এই জিনিসটাই করা হয়, যে মানে ব্যাপারটা এক ধরনের এরকম যে আপনাকে জাস্ট একটা বোম দেওয়া হয়েছে, একটা পরিচয় দেওয়া হয়েছে, আইডেন্টিটি, এখন আপনি আপনার মতন করে করেন, আপনি আপনার মতন করে আয় করেন, আপনি আপনার মতন করে সাংবাদিকতা করেন। এখন সেই ক্ষেত্রে আসলে এরকম একটা জায়গায় আমাদের মফস্বল সাংবাদিকদের ফেলে দেওয়া, বা তাদের যেখানে তাদের সবচেয়ে, আমি যেটি বলবো যে বাংলাদেশের মধ্যে সাংবাদিকতা করা, সেটা মফস্বলের সবচেয়ে চ্যালেঞ্জিং একটা জায়গা। সেখানে নিরাপত্তার ব্যাপার থাকে, নিরাপত্তা তাদের জন্য খুব ঝুঁকির একটা জায়গা। সেখানে সবকিছু, তাদের যে যানবাহনের কথা বলেন, নানান ধরনের যে ফ্যাসিলিটি গুলো ঢাকার সাংবাদিকরা পান, সেটা কিন্তু মফস্বল সাংবাদিকরা পান না। সেই ক্ষেত্রে টাকার একটা যে ব্যাপারটি থাকে, যে দিন শেষে আমরা কাজ করি, যে আমরা ঠিক আছে, আমাদের কাজ আমরা করব, কিন্তু আমাদের যে প্রতিষ্ঠান, আমরা যে নিউজ যে এজেন্সিগুলো বা হাউসগুলোতে কাজ করি, তারা আমাদের অর্থের ব্যাপারটা দেখবেন, যে মাস শেষে আমাদের যে স্যালারিটা দেওয়ার কথা, সেটি তারা দিবেন। যদি না হয়, ঢাকার এরকম অনেক টেলিভিশন রয়েছে, গণমাধ্যম রয়েছে, যারা অনেকেই 3-4 মাস বেতন দেন না। এটা বাস্তব সত্য কথা। ওই ব্যক্তিগুলো আসলে কি করার থাকবে? এখন যেই চ্যানেলগুলো, যে পত্রিকাগুলো আসলে 3-4 মাস বেতন দেয় না, আপনি দেখবেন যে তাদের পত্রিকার বা টেলিভিশনের সাংবাদিকতাও কিন্তু আপনার ওই রকম। তখনই তো তাদের অভ্যাস চেঞ্জ হয়, নিজের অভাবের জন্য। আপনার যে মানিক বলছিলেন যে ভুয়া নিউজ দে, তখন তো ওরা, যখন ওদের পেট ভরে না, তখন তো ওরা ভুয়া দেবেই। এটা ঠিক না? সেটাই, মানে আসলে যখন আপনি আসলে অর্থনৈতিকভাবে বিক্রি হয়ে যায়, তখন যেটি হয় যে আপনি আসলে কোনটা লিগাল, কোনটা ইললিগাল, এসব ব্যাপার চিন্তা না করে, আপনি দেখা গেল যে আপনার টেকার জন্য আপনি
চাচ্ছেন না নৈতিক জায়গা থেকে আপনি ঠিক আছেন, কিন্তু অনেক ক্ষেত্রে সবাই নিচ্ছে, আমারও নিতে হয়। মানে উদাহরণের জন্য বললাম যে অনেক ক্ষেত্রে এই ব্যাপারগুলো আসলে তাদের টিকে থাকার জন্য, কারণ তার দিকে চেয়ে আছে, তার সন্তান আছে যে হয়তো স্কুলে পড়ে ই করে। এখন একজন পেশাদার হিসেবে যে সাংবাদিক, যে সম্পূর্ণভাবে সাংবাদিকতা পেশার উপর জড়িত, তিনি আসলে কোথায় যাবেন? তার যদি বিকল্প কোনো পেশা থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু যেই ব্যক্তি সম্পূর্ণ ক্ষুধা নিয়ে সাংবাদিকতা করে, পেটে ক্ষুধা নিয়ে সাংবাদিকতা করা, সেটি আসলে অনৈতিক সাংবাদিকতা ছাড়া কিছু হবে না। এবং এই ক্ষেত্রে আমরা ঢাকা যারা মূলত সেন্ট্রাল হিসাবে, বাকি জায়গাগুলো আমরা মানে আমাদের এখান থেকে এক ধরনের নির্দেশনায় বা আমাদের সাথে অ্যাসোসিয়েটেড ভাবে যারা চলে, তাদের তো আসলে সার্ভাইভ করা তাদের জায়গা থেকে অনেক টাফ একটা ব্যাপার। আপনি যখন এখানে তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারছেন না, তখন তো সাংবাদিকতায় পেশায় আপনার খারাপ মানুষ ছাড়া ভালো মানুষ আসার সম্ভাবনা দিনকে দিন আরো বাড়বে। সেখানে শিক্ষার সাথেও একটা ব্যাপার রয়েছে। সবকিছু মিলিয়ে ঢাকার সাংবাদিকতা থেকে আমি মনে করি যে মফস্বলের সাংবাদিকদের কাজ করা চ্যালেঞ্জিং, এবং এখনকার যে চ্যালেঞ্জের সম্মুখীন তারা হচ্ছে, তাতে টিকে থাকা অনেক কঠিন সাংবাদিকতা প্রফেশনে। বিকুল, এই যে তরুণ প্রজন্মদের যে এই যে সাংবাদিকতা আসার, ওদের তো কোনো ইচ্ছেই জাগবে না এখন থেকে। ভালো বলেছে। আমি তো দেখেছি যে আমাদের মফস্বলে কোনো মা বাবা চায় না যে তার সন্তান সাংবাদিকতা পেশায় যাক। আর ওরা তো দেখে এই সাংবাদিকের কোনো ইয়ে নাই, পরিশ্রম বেশি, কোনো এখান থেকে কোনো আর্থিক বেনিফিট নাই। এটা হচ্ছে একটা মফস্বলে যারা সাংবাদিকতা করবেন, এটা এই যে সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা করে থাকেন, অনেক সময় যে সমাজের জন্য আমি কিছু একটা করলাম, দিন শেষে একটা অনেকে ক্লাব আছে, অনেকে সংগঠন দিয়ে অনেক ভালো কাজ করে, ওই টাইপের মানসিকতা নিয়ে যদি কেউ করেন। আর যেটি শুভভাই যেটি বললেন যে এখানে যাদের আর্থিক অবস্থা কোনো ধরনের সঙ্গতি নাই, তাদের এই পেশায় আসা উচিত না। আমি বলবো অবশ্যই এই পেশায় তাদের আসা কোনো অবস্থাতে আসা উচিত না, এবং তাদেরকে তাদের হাতে কোনো অবস্থাতেই একটা কার্ড ধরে না দেওয়া উচিত। বিশেষ করে আমাদের ঢাকায় বেশ কিছু গণমাধ্যম আছে, ওনারা হচ্ছে 2000, 5000, 3000 টাকা দিয়ে একটা কার্ড ধরাই দেন। তো এখন সে যে কি করছে, এখানে মানুষকে যে কি পরিমাণ মানুষকে হ্যাসাল করছে, এটা মানুষের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে, ওরা তো বুঝেন না। তো এটা ওই যে গণমাধ্যমগুলো আছে, ওই গণমাধ্যমগুলোকে নিয়ন্ত্রণের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। না হলে আপনি যেটা বললেন কি করা উচিত, না হলে এই যে পেশাটা, এই পেশাটা কিন্তু আস্তে আস্তে মানে খুবই মানে অন্য ইয়েতে চলে যাচ্ছে। ভালোর যে একটা সময় আমি যখন সাংবাদিকতা শুরু করেছি প্রায় 30 বছর আগে, 1995 সালে আমি সাংবাদিকতা শুরু করি, তখন আমার সাংবাদিকতা সম্পর্কে আমার বিশাল ধারণা ছিল যে এটি খুবই মহৎ একটি পেশা, এখানে গেলে অনেক কাজ করা যাবে মানুষের জন্য, এই সমাজের জন্য, দেশের জন্য। আমি সেই থিঙ্কিং থেকেই কিন্তু আমি এই পেশায় সম্পৃক্ত হই। প্রথম আমি টুকটাক লেখালেখি করেছি, আস্তে আস্তে ঘটনাবহুল লেখা শুরু করেছি। আমাদের আপনার শ্রীমঙ্গলের দৈনিক খোলাচিঠি পত্রিকা আপনার জানা আছে, সেখানে 95 সালে আমি প্রথম লেখা শুরু করি। ওই যে আমাদের শ্রীমঙ্গলের বাস টার্মিনালেও দুঃখজনক ঘটনা হলো, আমার জীবনে যে প্রথম যে লেখাটা আমি লিখেছিলাম, যে একটি পর্যটন নগরী শ্রীমঙ্গল, এই পর্যটন নগরী শ্রীমঙ্গলে মানুষকে রাস্তার পাশে দাঁড় কাকের মতো দাঁড়িয়ে থাকতে হয়, কোনো বাস টার্মিনাল নেই, রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে, সিলেট থেকে যে গাড়িগুলো যাবে ওখানে উঠে আসলে দাঁড়ায় উঠে যাবে। তো এই নিউজটি আমি প্রথম করেছিলাম 95-এ। আজ পর্যন্ত আমার এই নিউজের কোনো রেজাল্ট হয়নি, একটা বাস টার্মিনাল আজ পর্যন্ত শ্রীমঙ্গলে হয়নি। হাজার শ্রীমঙ্গলের নিউজ আছে, আবর্জনার নিউজ আছে, অনেক নিউজ আছে। আপনি বলেছিলেন যে পরিধি পৌরসভা বাড়ানোর, এ ব্যাপারে যাচ্ছি না। বাংলাদেশে বলেন আর ওয়ার্ল্ড ওয়াইড বলেন, ইয়াং জেনারেশন দে আর নট ওয়াচিং টিভি চ্যানেল দ্যাট মাচ। ওকে, এখন যা দেখতেছে সবগুলো দেখতেছে আপনার মোবাইলের মধ্যে। কথা হলো যে প্রিন্ট মিডিয়া যেগুলো আছে, যেটা আমাদের ফাউন্ডেশন, প্রিন্ট মিডিয়াটা হলো আমাদের ফাউন্ডেশন অফ দি ওল্ড নিউজ। ওকে, ওই ফাউন্ডেশন এমনিতে দেখবেন ফেসবুকের স্ট্যাটাস গুলো দেখতেছি, কিন্তু কোনো প্রিন্ট মিডিয়া নিউজ পেপারে যাচ্ছে না। কারণটা কি? আমরা উই আর নট প্রোভাইডিং এনাফ ম্যাটেরিয়াল ফর দেম। শুভ, পত্রিকার ব্যাপারে তাই তো? হ্যাঁ,
আচ্ছা, যেটি হয় যে পত্রিকা আসলে যে আমাদের যেটি বললেন যে আসলে মূলত যে তথ্য মানে আপনি সম্পূর্ণ কোনো ঘটনার একটা বিশাল তথ্য পত্রিকা যেভাবে দেওয়ার সুযোগ থাকে সেটি আসলে অন্যান্য যে গণমাধ্যমগুলো রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সেই মাধ্যমগুলোতে আসলে দেওয়া সম্ভব না। সেখানে পত্রিকার যারা রয়েছেন পত্রিকা আসলে পত্রিকায় যেই নিউজগুলো দেওয়া হয় সেই নিউজগুলো আসলে আগের যে মান সেই মানটি এখন আগের মতো নাই। আসলে ইন ডেপথ যে যে এটা দিবে আর কি তথ্য যেটি দিবে সেই তথ্যটি এখন আসলে পত্রিকায় পাওয়া এখন কঠিন। এবং আরেকটু যদি বলি যে গণমাধ্যমে আসলে আমরা মানে যে প্রজন্ম এখন রয়েছে বর্তমানে এদের আসলে যে কোনো তথ্য ও সাথে সাথে পাওয়ার যে প্রবণতা পাওয়ার পরে উপরের যে টপিকটা রয়েছে শিরোনাম রয়েছে সেটির মধ্যে আসলে সীমাবদ্ধ থাকে। এরপরে যে বাকি যে ইনডেপথ যেই আলোচনা ভেতরে কি রয়েছে এটির ব্যাপারে আসলে তাদের তেমন কোনো আগ্রহ যদি বলি সেই জিনিসটা আসলে খুবই কম। আচ্ছা আমি হ্যাঁ দেখা যাচ্ছে যেটা হচ্ছে নেটওয়ার্কের সমস্যার কারণে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আমার এখানে নেটওয়ার্ক বারবার আসতে যাচ্ছে। একটু আগে যে মাঝখানে হয়তো একটু গ্যাপ হয়ে গেল যে প্রশ্নটা করেছিলাম যে যাত্রাপালার প্রসঙ্গটা যেন কি কারণে এনেছিলাম এটা একটু কমপ্লিট করি। আপনি দেখবেন যে 70-80 দশকে তখন হচ্ছে গিয়ে বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম ছিল যাত্রাপালা বা মঞ্চ নাটক বা আমি মঞ্চে কাজ করতাম। তারপরে রেডিও থেকে আমরা আসতো টেলিভিশন থেকে স্যাটেলাইট টেলিভিশন অর্থাৎ টেরিস্টোরিয়াল। যেমন 21শে টেলিভিশনে আমি কাজ করি, 21শে টেলিভিশন এত জনপ্রিয়তার একটা প্রধান কারণ ছিল টেরিস্টোরিয়াল। এবং এই টেরিস্টোরিয়াল ইস্যুকে কেন্দ্র করে কিন্তু 21শে টেলিভিশনের ম্যানেজমেন্ট থেকে শুরু করে রাজনৈতিক ভাবে অনেক ঘটনা প্রবাহ চলে গেছে। আজকে কিন্তু টেরিস্টোরিয়ালের কোনো মূল্যই নেই। এলো আপনার স্যাটেলাইট টেলিভিশন আসার পরও এখন কিন্তু আমরা দেখেন প্রত্যেকের ঘরে অন্তত পক্ষে একাধিক টেলিভিশন তো অবশ্যই আছে, কিন্তু টেলিভিশন চলে কয়টা এবং সেটা স্যাটেলাইটে বা এন্টিনার মাধ্যমে চলে কয়টা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা দেখছি এখন টেলিভিশন হয়তো দেখছে কিন্তু সেখানে চলছে ইউটিউব বা অনলাইন প্ল্যাটফর্ম। ঠিক একইভাবে যখন আমরা নিউজ দেখছি বা যে কোনো ধরনের আপনি প্রথম আলো আপনার সবাই কম বেশি জানে পড়ে বা রেজিস্টার করে, কিন্তু প্রথম আলো পত্রিকাটা আসলে কয়জনের ঘরে আছে আপনি দেখান তো। এখন নাই। একটা সময় যেখানে কালচারটাই ছিল যে প্রত্যেকের ঘরে অন্তত পক্ষে একটা ম্যাগাজিন থাকবে, একটা পত্রিকা থাকবে, এটা কিন্তু একটা সংস্কৃতির একটা অংশ হয়ে দাঁড়িয়েছিল। আমি আমার শৈশব কৈশোরের 80s বা 90s এ যদি দেখি যে সবসময় আমাদের বাসায় একটা পত্রিকা, মাসে একটা ম্যাগাজিন বা এরকম থাকতো। এখন কিন্তু সেটা নেই। এটা মনে করেন না সাংবাদিকদের ফেইলিয়ার, বিকজ আপনি চিন্তা করেন দিস ইয়াং জেনারেশন ফেসবুকে তো ওরা স্ট্যাটাস পড়তেছে একের পর এক স্ট্যাটাস। এখানে আমি সাংবাদিকদের বা ফেইলিয়ারের কথাই বলবো না। এটা যেটা মূল কারণটা সেটা হচ্ছে কি আপনার এই যে সামাজিক বা বিবর্তনের একটা যে জায়গাটা তৈরি হয়ে গেছে। ওই যেটা বললাম যে আপনি যাত্রা নাই কিন্তু বিনোদন কিন্তু থেমে না। আপনার পত্রিকা হয়তো আপনি বাসায় আনছেন না কিন্তু আপনি ইনফরমেশন তার চেয়েও এখন বেশি পাচ্ছেন। এখন আপনি সোশ্যাল মিডিয়াতে পাচ্ছেন বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনি পাচ্ছেন। অর্থাৎ তথ্য এবং বিনোদন আপনি দেখেন একটা সময় আমরা টেলিভিশনে নাটক দেখতাম, এখন কিন্তু বিনোদন কি আটকে আছে? এখন রিলস দেখ 2 মিনিটে একটা রিলস, এই 2 মিনিট দেখতে দেখতে কিন্তু সারাদিন পার হয়ে যাচ্ছে, কেউ খেয়াল করছে না। তো এইভাবেই আসলে বিবর্তিত হচ্ছে। এখন যেহেতু আমরা একটা ট্রান্সফর্মের মধ্যে আছি, মিডিয়াটাও একটা ট্রান্সফর্মের মধ্যে আছে, যার কারণে যেটা হয়েছে যে সাংবাদিকতার যে জায়গাটা এটা আসলে আমাদের একটু সরকারি ভাবে হোক বা আমরা যারা এই প্ল্যাটফর্মে যারা কাজ করছি, যারা এই সাংবাদিকতা, তাদের এখন একটু চিন্তার বিষয় আছে যে কোন ধরনের বিষয়গুলোকে আমরা সাংবাদিকতা বলবো এবং কোন ধরনের বিষয়গুলোকে আমরা শুধু অ্যাক্টিভিজম বলবো এবং কোন ধরনের বিষয়টাকে আমরা আসলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস বলবো। এই জায়গাটা যদি আমরা ঠিক না করতে পারি তখন কিন্তু সাংবাদিকতা আস্তে আস্তে এভাবে দুর্বল হতেই থাকবে। এখন এটা আসলে সমাধানটা কি হতে পারে যদি এই প্রশ্ন যদি that is the last question to you মানিক ভাই, যে how একটা সলিউশনটা কি নতুন প্রজন্মটা কিভাবে
আরো দেখতে পারে মনে করেন আপনার? দ্যাট উইল বি লাস্ট কোয়েশ্চেন টু ইউ। সমাধানটা হচ্ছে গিয়ে যারা এটা কনজিউমার তারা আসলে ডিসাইড যদি না করতে পারে, এটা কোনো সমাধান হবে না। আচ্ছা। অর্থাৎ আপনি দেখেন, আমরা আসলে নিউজটা করছি কার জন্য? দিন শেষে কিন্তু এই দর্শকের জন্য বা পাঠকের জন্য। এখন এই পাঠক আর দর্শক যদি আমার সঠিক তথ্যকে বাদ দিয়ে সে যদি ভুল তথ্যকে গ্রহণ করে বা ওইটাকেই যদি শেয়ার করে, ওইটাকেই যদি বারবার গ্রহণ করে, তাহলে কিন্তু আলটিমেটলি ওই লাইনেই যাচ্ছে। এখন যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে জায়গাটা হচ্ছে দর্শক বা যারা পাঠক যারা আছে তাদের জায়গাটা মানে ঠিক করতে হবে যে কোনটা আসলে সংবাদ হিসেবে গ্রহণ করবে আর কোনটা শুধু ফান হিসেবে গ্রহণ করবে। এটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়। আর সাংবাদিকতার জায়গা থেকে যদি বলি, বা আমরা যারা এই ফিল্ডে যারা কাজ করছি তাদেরও এই জায়গাটা ঠিক করা দরকার যে আমি শুধু ভিজুয়াল বা একটা বিষয় পেলাম, চীন মানে কান নিয়েছে চিলে, এই চিলের পিছনে সবাই একসাথে যে ছুটে চলার যে একটা প্রতিযোগিতা, সেই জায়গা থেকে একটা অথেন্টিসিটি, একটা আমাদের একটা কংক্রিট একটা জায়গায় আসতে হবে যে এটাকে আমি আসলে হাইলাইট করবো এবং অথেন্টিসিটি বজায় রাখবো। এই জায়গাটা যদি মিডিয়া গুলো করতে পারে, এই প্রসঙ্গে আমি ধন্যবাদ মানিক আপনাকে। আমি লাস্ট কোয়েশ্চেন করতেছি শুভ, আপনি যেটা বলবার বলবেন। বা আমাকে মানিক ভাইকে যে কোশ্চেনটা করেছেন আমি যদি একটু তার সাথে সংযোগ করে যদি হ্যাঁ বলেন। প্রসঙ্গটা ব্যাপারটা হলো এরকম যে আমরা হয়তো দুর্ভাগ্য জাতি যে আমাদের আসলে সবকিছু রাজনৈতিক বিবেচনায় আসলে নির্ধারিত হয়। মানে আমাদের গণমাধ্যম ঠিক হবে কিনা আমি সেই প্রসঙ্গ থেকে বলছি যে ব্যাপারটা হলো এরকম, আমাদের দেশে যাদের অভিজ্ঞতা আছে গণমাধ্যমে তার কাছে টাকা নেই, বাস্তবতা। এখন টাকা আছে কার কাছে? সে চালায় গণমাধ্যম। আপনি যদি এই জায়গাটা ঠিক করতে না পারেন, আমাদের গণমাধ্যম কখনো বৈশ্বিকভাবে দাঁড়াবে না। হ্যাঁ, কখনো এটা সম্ভব না। মানে আপনি চিন্তা করেন যে আমাদের দেশে যারা টাকা আছে ওরাই আপনার পুরো মিডিয়াকে কন্ট্রোল করতেছে এবং দে আর ফিডিং ইট টু দি নিউ জেনারেশন অ্যাজ ওয়েল, দে হোয়াট দে ওয়ান্টস টু ডু, হোয়াট দে লাইক টু সি। তাদের দেখেন যে গণমাধ্যমে আসলে যারা কাজ করেছেন তাদের সাংবাদিকদের প্রতি যে প্রেমটা তৈরি হবে, যে আসলে একজন পিওর বিজনেসম্যান, যে আসলে আপনার ইট পাথরের ব্যবসা করে, সে তো আসলে সাংবাদিকদের দুঃখ কষ্ট বুঝবেন না। সে চিন্তা করবেন আমার প্রফিট কি। এখন সে যে একজন মফস্বল সাংবাদিককে যে তিনি যে তার যে মাসিক বেতনটা, তার যে অর্থের যে ব্যাপারটা, সেটি যে সে প্রোভাইড করতে ইচ্ছুক কিনা, আগে লোক সেই প্রশ্ন। সে তো করতে ইচ্ছুক না। তার যে চ্যানেল, সে তো লোক মূলত তার চ্যানেলটা তো হলো গিয়ে তার অন্য কোনো কারণে, হয়তো অনেক কারণে দেয়। এখন এই গণমাধ্যমটিকে সে কিভাবে ব্যবহার করতে চায় একজন ব্যবসায়ী, এটা তার উপর নির্ভর করে। দুর্ভাগ্যের বিষয় হলো যে আমাদের যারা ব্যবসায়ী রয়েছেন তারা আসলে গণমাধ্যমের যে মূল্যায়ন, যে গণমাধ্যম জিনিসটাকে, এটা যে একটা ফোর্থ পিলার, সেটা তো আগে তার উপলব্ধি করতে হবে। সে তো এই বিষয়টাই তো আসলে জানে না। আমার খুব দুঃখ লাগে যে মানিক ভাই যেটা বলছিলেন, তারপর আমাদেরও অনেক দায়বদ্ধতা আছে ভাই। মানিক ভাই আমার খুব দীর্ঘদিনের সহকর্মী, আমরা সেই 2008 সাল থেকে একসাথে ছিলাম। একটু বলি যে পার্বত্য অঞ্চলের যে ঘটনাটি, সাম্প্রতিক সময়ের যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনা নিয়ে আমি খুব চাচ্ছিলাম যে কোনো একটা গণমাধ্যম, বাংলাদেশি গণমাধ্যম একটা ইনভেস্টিগেটিভ একটা করুক, যে আসলে গল্পটা কি, ধর্ষণের ঘটনাটা কি, পাহাড়ে কেন সহিংসতা হচ্ছে, এই যে একটা বড় স্কেলের যে একটা কাজ করবে। এতে কিন্তু আমাদের মাল্টিমিডিয়া যারা গণমাধ্যমে আমরা কাজ করি, আমাদের পরিসরটা কিন্তু খুব ছোট। টেলিভিশনের এই সম্ভাবনা রয়েছে, সুযোগটা রয়েছে, এই ফ্যাসিলিটি তাদের রয়েছে। অথচ টেলিভিশন সম্পর্কে আমার একটা যদি বলি অভিযোগের জায়গা, এরা আসলে ডেইলি ইভেন্টের উপর যতটা গুরুত্ব দেয়, সেটা কিন্তু আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজমের দিকে তাদের কিন্তু কোনো গুরুত্ব দেয় ওই অর্থে নাই, খুব কম। মানিক ভাই আমার সাথে হয়তো ডেইলি ইভেন্ট নিয়ে আমরা এতটা বেশি আমরা গুরুত্ব দেই আমাদের গণমাধ্যমগুলো, বিশেষ করে ইলেকট্রনিক মাধ্যমগুলা, যে এরাও হয়ে গেছে অনেকটা কেমন, যে আমাদের দর্শক কি চায় তারা সেইটা দেখায়, মানে সারফেস লেভেলের কথা। কিন্তু দর্শক একজন জ্ঞানগত দর্শক জিনিস, সে কোনটা দেখতে চায় সেটা কিন্তু না টেলিভিশন, না আমাদের গণমাধ্যম, পত্রিকা, মাল্টিমিডিয়া, আমরা কেউ কিন্তু এই ব্যাপারটা নিয়ে কাজ করি না। টেলিভিশন অনেকটা হয়ে গেছে, তারা নিজেরাও জানে যে এখন সাংবাদিকতা মোবাইলের দিকে যেহেতু গিয়েছে, তারা ফিচার স্টোরির দিকে যতটা গুরুত্ব দেয়, সেই গুরুত্ব কিন্তু আপনার রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা, আপনি কোনো একটা জায়গার দুর্নীতি তুলে আনা, আপনি একটা কোনো ঘটনার ভেতরকার ঘটনা তুলে আনা, সেই ব্যাপারে কিন্তু আমরা সবাই কিন্তু রিলাক্টেন্ট। আমাদের নিজস্ব জায়গা থেকে যারা আসলে পলিসিগুলো তৈরি করে,
তারা আসলে চিন্তা করে যে সাধারণ মানুষের রুচিটা কেমন তার উপরে। আমরা কিন্তু রুচি তৈরি করি না, আমাদের গণমাধ্যম কিন্তু রুচি এখন আর তৈরি করে না। সোশ্যাল মিডিয়া যেভাবে করে চলে, মানুষ যেটা চায় আমরা সেটা দেখাই। শুভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। আমি শেষমেশে জিজ্ঞেস করব বিকুলকে, আপনার মৌলভীবাজার ডিস্ট্রিক্টে যে সাংবাদিক, যে ভুয়া সাংবাদিক বলেন, এই যে নানান ধরনের ফলস চ্যানেল এবং ফলস নিউজ যেগুলো আছে, এগুলো নিয়ে আপনি কোনো স্টেপ নিতে পারবেন? আর না আপনি ভয় পেয়ে আপনি এগুলো নিয়ে কিছু বলবেন না, চুপচাপ বসে থাকবেন? আসলে ভালো করেছেন। আসলে এগুলো তো হচ্ছে এখন আমাদের যে স্টেপ নেওয়ার, যে ফেসবুক তো সবার জন্য উন্মুক্ত। এখন সে তার ফেসবুকে সে যা খুশি, আমাকে নিয়ে অনেক কথাই লিখছে, অন্তত 8-10টা ফেসবুকে আমাকে নিয়ে একদম ডাহা মানে মিথ্যা কথাবার্তা এরকম অনেককে নিয়েই প্রতিদিন প্রায়ই করে থাকে। তো এদের তো নিয়ন্ত্রণ হচ্ছে গিয়ে যার বিরুদ্ধে করবে তারা যদি মামলা করে, তখন হয়তো তারা যদি এসে কথা বলে আমাদের কাছে যে সে আমাদের নিয়ে মিথ্যা করছে, আমরা একটা রিপোর্ট করতে পারবো। আমরা তো হচ্ছে তখন ওই বিষয়গুলো যাচাই বাছাইয়ের বিষয় আছে, বা যার বিরুদ্ধে অভিযোগ তাকেও জিজ্ঞেস করার বিষয় আছে, এগুলো নিয়ে করা যাবে। এবং এরকম যে কিছু রিপোর্ট হচ্ছে না তা না, আমরা করেছিও যে, এবং বিভিন্ন জায়গায় যেখানে বলার সুযোগ থাকছে সেখানেও আমরা বলছি যে ভুয়া যে কার্যক্রমগুলো করছে। এখানে যে বিষয়টি হচ্ছে আমি বলতে চাই যে আমরা যারা সাংবাদিকতা করি, আমাদের হচ্ছে একটা রিপোর্ট, একটা শব্দ যদি আমরা ভুল বলি, দেখেন কোটি কোটি মানুষের সাথে, মিলিয়ন মিলিয়ন মানুষের সাথে প্রতারণা করলাম, আর মিথ্যা জিনিস জানাই দিলাম কোটি কোটি মানুষকে, সারা পৃথিবীর মানুষকে মিথ্যা জিনিস জানাই দিয়ে আমি একটা অপরাধের জায়গায় চলে গেলাম। আর আমি যদি এটা নিজে রিয়েলাইজ না করি যে আমি এটা অন্যায় করছি, আমি মানুষের সাথে প্রতারক হয়ে যাচ্ছি, তাহলে তো মানে আমার কি আদর্শ? আপনার নিজের এলাকায় আমরা তো এখন সাংবাদিকের অনেক কষ্টের কথা শুনলাম, বা আমার খুব জানা প্রয়োজন যে আপনার নিজের এলাকায় দুটো প্রেস ক্লাব কেন? এই ব্যাপারে আপনারা তো দুজনেই তো সাংবাদিক, দুটোই তো প্রেস ক্লাব, দুটো এখন কাকে, আপনাকে সাপোর্ট দেব না ওই প্রেস ক্লাব? আসলে এখন এটা এই প্রশ্নটা আসলে একটু লম্বা আলোচনার বিষয়। ছোট করে যদি আমি বলি, আমাদের আসলে একটা প্রেস ক্লাবই ছিল। আমি ঐক্যবদ্ধ যে মূল প্রেস ক্লাব, ওই প্রেস ক্লাবের আমি সাধারণ সম্পাদক ছিলাম। অ্যাকচুয়ালি সিনিয়র যারা সাংবাদিক তারা কিন্তু নতুন কেউ সাংবাদিকতায় আসুক এটা তারা চাইতেন না। তো আমি এইটাকে একটা আন্দোলন করে শ্রীমঙ্গলে মাত্র 9 জন সাংবাদিক ছিলেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের। আমাদের গোপাল দেব চৌধুরী, আমাদের সৈয়দ নাসার আহমেদ, ওনাদের নেতৃত্বে ওনারা মাত্র 9 জন ছিলেন। রহিম ভাই তো ছিলেন না, উনি ছিলেন না। তো আমরা হচ্ছে গিয়ে আমি শ্রীমঙ্গলে, এটা একদম 100% ট্রুথ, ডকুমেন্টারি, শ্রীমঙ্গল সাংবাদিক ইউনিয়ন করি। পরে আমরা এখানে প্রায় 19-20 জন সাংবাদিক যারা আরো বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন টেলিভিশনে কাজ করছিলাম, আমরা এই প্ল্যাটফর্ম তৈরি করে একটা পর্যায়ে আমরা চাপ দিলাম যে হয় আমাদেরকে নিতে হবে, না হয় আমরা আলাদা প্রেস ক্লাব গঠন করব। তো সর্বশেষ ওনারা সৈয়দ নাসার আহমেদ, গোপাল দেব চৌধুরী, বিশ্বজ্যোতি চৌধুরী বুলের দা ওই প্রেস ক্লাবে ছিলেন। ওনারা ডিসিশন নিলেন যে ঠিক আছে আমরা নিব। তখন আমরা অনেকেই একসাথে আমরা প্রেস ক্লাবে সম্পৃক্ত হই। প্রেস ক্লাবে সম্পৃক্ত হওয়ার পরে প্রথম নির্বাচনেই আমি বিপুল ভোটে সাধারণ সম্পাদক হয়েছি। আমি চাইনি যে প্রেস ক্লাবের নির্বাচনে দাঁড়াবো। আমার যারা সহকর্মীরা আছে তারা আমাকে বলল, আমি দাঁড়ালাম। এখানে রাজনীতি ঢুকে গেছে। একজন সাংবাদিক, ওনার নাম আসলে আমি বলছি না, উনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হওয়ার জন্য উনি আমাদের এমপির সাথে সম্পৃক্ত হলেন। আমরা যাচ্ছি না ওইটাতে, বাট আপনাকে বলে আপনার প্রেস ক্লাবের স্বীকৃত না ওদের প্রেস ক্লাব? এটা আসলে প্রেস ক্লাব স্বীকৃত হওয়ার কোনো ধরনের ইয়ে নাই, বাধ্যবাধকতা নাই, কোনো অথরিটি নাই প্রেস ক্লাবের, এটা কোনো প্রেস ক্লাবের নিয়ন্ত্রিত না। তো আমার প্রেস ক্লাবে হচ্ছে যেখানে প্রায় 34 জন এখন সাংবাদিক আছেন, আগে 40 জনের মতো ছিলেন। এখানে প্রায় 8টা টেলিভিশন আছে, একদম 21 টিভি, আর টিভি, মাই টিভি, বৈশাখী টিভি, বাংলা টিভি, এরকম
8টা টেলিভিশন, 7-8টা টেলিভিশন আছে। ওদের কাছে কোনো টিভি নেই। আমি সেটা বলতে চাই না, আমাদের এখানেই টেলিভিশনের সাংবাদিক সবাই। আর হচ্ছে প্রথম আলো থেকে শুরু করে প্রায় সিনিয়র সব সাংবাদিকরা আমাদের প্রেস ক্লাবে, মানে ভালো ভালো সাংবাদিক আমাদের প্রেস ক্লাবে আছেন। ওখানেও নাই তা না, ওদের প্রেস ক্লাবে রিসেন্ট বেশ কিছু কাগজের যুগান্তরের আছেন, বাংলাদেশ প্রতিদিনের আছেন, বেশ কিছু আছেন। সব প্রিন্ট মিডিয়ার যেগুলো, প্রিন্ট মিডিয়া, যে টেলিভিশনের সাংবাদিকতা ওখানে নাই। তো আমরা এইভাবে এখন দুইটা ভাগ হয়ে গেছে, কিন্তু যে দুইটা প্রেস ক্লাবের যে মারামারি, এটা এখন আর আমাদের মধ্যে নাই। ওইটা হচ্ছে সিম্পল একটা কারণে ওইটা হয়েছে। আমি যখন প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলাম, নতুন যিনি প্রেস ক্লাবের তখন সেক্রেটারি হলেন ইদ্রিস আলী, তিনি প্রেস ক্লাবের সেক্রেটারি হওয়ার পরে তিনি দীর্ঘদিন প্রেস ক্লাবে থাকতে চাইলেন। এসেই তিনি আমাকে আমার সদস্যপদ বাতিল করে দিলেন। 1 মাস বা 3 মাস, মেবি 3 মাস পরেই হচ্ছে আমি মাসিক চাঁদা দেইনি বলে। অবশ্যই আমরা যখন প্রেস ক্লাবের আমরা মাসিক চাঁদা যাচ্ছি না বিকুল, আমরা জাস্ট ফিনিশ করি। আমি যেহেতু আপনি কোয়েকশন তুলেছেন, 10-15 সেকেন্ড শেষ হয়ে যাবে। আমি মাসিক চাঁদা দেইনি বলে উনি আমার সদস্যপদ বাতিল করে দিয়েছেন। সাথে সাথে আমাকে বাতিল করার পর সিনিয়র যারা সাংবাদিক ছিলেন, রহিম চাচা সহ, শামীম ভাই, ভাস্কর সহ সবাই রিজাইন দিয়ে দিচ্ছেন যে না, তাহলে আমরা থাকবো না। এখন কি করা যায়, সবাই যেহেতু রিজাইন দিয়ে দিল, আমাকে তারা নিবে না, এর আগে অনেকবার ট্রাই করা হয়েছে। তখন ওনারা বললেন, রহিম চাচা বললেন যে ঠিক আছে, আমরা আলাদা প্ল্যাটফর্ম করে ফেলি। ওই আমরা আলাদা প্ল্যাটফর্ম করেছি, আমাদের আর পিছনে তাকাতে হয়নি। আমাদের প্রেস ক্লাব গঠন করার পর মোর দেন 500 অ্যাক্টিভিটিস আমাদের আছে। আমাদের কোনো কিছুতেই মানে পাবলিক বলেন, প্রশাসন বলেন, আমাদের প্রেস ক্লাবকে ইগনোর করার কোনো ইয়ে নেই। আন্তরিকতার সহিত সবাই আমাদের সাথে সম্পৃক্ত আছে। ধন্যবাদ বিকুল। আজকে আমি বিশেষ অলসো ধন্যবাদ জানাচ্ছি আমাদের মানিক, শিকদার এন্ড সাজ্জাদ, শুভ, আপনারা বাংলাদেশ থেকে এত রাতের বেলা জয়েন করেছেন। আমি আপনাদের মতো এত বড় সাংবাদিক না, জাস্ট আমি ফ্যাক্ট ফাইন্ডিং এ সবসময় থাকি, আর আজকেও ওই ধরনের ফ্যাক্ট ফাইন্ডিং করেছি। পরবর্তী অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ দিয়ে আর সবাইকে শুভেচ্ছা জানিয়ে খোদা হাফেজ।